দেখ আগের দিন যে অবধি হয়েছিল, তারপরে আজকে যে টপিকটা করব এই টপিকগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে আজকের টপিক থেকে যেইগুলো শিখবো সেই টপিকগুলোই তোদের এক্সামে অঙ্ক করতে এই টপিকগুলো রিলেটেড পয়েন্টগুলোই কাজে লাগবে। যেমন আজকে শিখবো ট্যাক্সেবিলিটি অফ অ্যালাউন্সেস শিখবো, বিভিন্ন ধরনের অ্যালাউন্সেস শিখবো। যারা চাকরি করে, যারা সার্ভিস করে, সে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে গভর্নমেন্ট থেকে, আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে সেই কোম্পানি থেকে বিভিন্ন ধরনের অ্যালাউন্স পায়। সেই অ্যালাউন্সের কী ট্যাক্সেবিলিটি আছে, কী ট্যাক্স ট্রিটমেন্ট আছে, সেইগুলোই এখন আলোচনা করব। ঠিক আছে? তো দেখ প্রথম পয়েন্ট লেখা আছে এইচআরএ এর ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। এটা শিখবো, এখনই শিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস। আজকে হাউস রেন্ট অ্যালাউন্সটাই পুরো করবো। ঠিক আছে? তো আর কিছু করবো না, হাউস রেন্ট অ্যালাউন্সটাই খুব ভালো করে করবো। অনেক অঙ্ক আছে বইতে এইচআরের উপর, তাই এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। কী জিনিসটা যখন এইচআরএ করবো তখনই বলে দিচ্ছি। তারপর যে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স মানে দেখ আমি তোকে বলছি, ধর সে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, যেখান থেকেই হোক, ও যত টাকা অ্যালাউন্স পেলো, সাপোজ ধর 10,000 টাকা অ্যালাউন্স পেলো। ঠিক আছে? তো 10,000 টাকা অ্যালাউন্স পেলো, কি লেখা আছে? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। অর্থাৎ যত টাকা অ্যালাউন্স পেলো পুরো তত টাকার ওপরই ট্যাক্স দিতে হবে, তাকে বলে ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স মানে পুরোটাই ট্যাক্সেবল। যদি সরকার হোক মানে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট মানে কোম্পানি হোক, কোম্পানির থেকে যদি 10,000 টাকা অ্যালাউন্স পায়, আর যদি কোনো রকমের এক্সেমশন, ঠিক আছে কি লিখলাম, এক্সেমশন যদি কিছু পাওয়া না যায়, তাহলে 10,000 থেকে 0 বাদ দিলে কত? 10,000 টাকা। এই 10,000 টাকার ওপরই আমাকে ট্যাক্স ধার্য করবে, এটাকে বলে ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল বোঝা যাচ্ছে মানে এটা কি? আমি একটা উদাহরণ বলছি ফুললি ট্যাক্সেবলের উদাহরণ। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এক ধরনের ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্স, ঠিক আছে, যেটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল, এর উপর কোনো রকমের এক্সেমশন পাওয়া যায় না। তো সুতরাং মাথায় রাখবি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কাকে বলে? যেই অ্যালাউন্সের ওপর কোনো রকমের এক্সেমশন পাওয়া যায় না তাকে বলে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। এক্সেমশন মানে কোনো কোনো ছুট পাওয়া যায় না। তো বললাম তো ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কি? কিছু অ্যালাউন্স আছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, আবার কিছু অ্যালাউন্স আছে পার্টলি ট্যাক্সেবল। পার্টলি কাকে বলে আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। এখানে 10,000, তো এখান থেকে কিছু বাদ যাবে, 10,000 বাদ যাবে না, কিছু বাদ যাবে। ব্যাপারটা বুঝতে পারলি নাকি কি বুঝতে পারলি না? ফুললি ট্যাক্সেবল মানে কিছুই বাদ যাবে না, আর পার্টলি মানে কিছু বাদ যাবে। কি বললাম বুঝতে পারলি তো? অনেক অ্যালাউন্স আছে, এই 10,000 টাকা ধর আমি অ্যালাউন্স পেয়েছি, কিছু অ্যালাউন্স আছে যে আমি পুরোটাই বাদ যাবে। দেখ হোললি এক্সেম্ট কি লেখা আছে? হোললি এক্সেম্ট মানে কি? পুরোটাই এক্সেম্ট হবে। এক্সেম্ট মানে বাদ যাবে, তাহলে পুরোটাই বাদ যাবে। তো হোললি এক্সেম্ট মানে পুরোটাই বাদ যাবে, তার 10,000 টাকায় বাদ গেল। এটাকে বলে, এই 10,000 থেকে 10,000 বাদ দিলে কত হলো? 0 হলো। এটাকে বলে হচ্ছে কি? হোললি এক্সেম্ট অ্যালাউন্স। বোঝা গেল হোললি এক্সেম্ট অ্যালাউন্স কাকে বলে? হোললি এক্সেম্ট মানে পুরোটাই। দেখ এক্সেম্ট মানে তুই ছাড় পাবি, কতটা? হোললি মানে পুরোটাই ছাড় পাবি। তো এখানে লিখলাম এটা হোললি এক্সেম্ট হলো। তারপর ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স মানে নো এক্সেমশন, কোনো এক্সেমশন পাবি না। বুঝতে পারলি? তাহলে দুটো বললাম, কি বললাম? ফুললি ট্যাক্সেবল বললাম, হোললি এক্সেম্ট অ্যালাউন্স বললাম। আর কি? পার্টলি মানে কিছু বাদ যাবে মানে ধর তুই 2,000 টাকা বাদ পেলি, 5,000 টাকা বাদ পেলি, কিছু বাদ পাবি। ঠিক আছে? এরকম অ্যালাউন্সটাকে বলা হয় হচ্ছে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স। বোঝা গেল গল্পটা? বুঝতে পারলি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কোনটাকে বলে, পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স কাকে বলে, আর হোললি এক্সেম্ট অ্যালাউন্স কাকে বলে বোঝালাম। ঠিক আছে? তো তুই যে তোদের যে অঙ্কগুলো করবি তার মধ্যে তোরা বেসিক্যালি 3টে অ্যালাউন্সই পাবি, ওটা পাবি না, ওটা থিওরিটিক্যাল কোশ্চেন। থিওরি জানতে চাই, কয়েকটা হোললি এক্সেম্ট অ্যালাউন্সের নাম লেখো। ঠিক আছে? তো দেখ পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সের আবার দুটো পার্ট। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স বললাম কি? কিছুটা বাদ পাবো, মানে 10,000 টাকা আমি ধর অ্যালাউন্স পেয়েছি, তার থেকে কিছু বাদ যাবে। এই কিছু যে বাদ যাবে সেটা ডিপেন্ড করে কখনো টু দ্য এক্সটেন্ট অফ অ্যামাউন্ট স্পেন্ড, এরম হলে কি হবে, আর স্পেসিফিক ফিক্সড অ্যামাউন্ট হলে কি হবে। যেমন ধর আমি একটা উদাহরণ বলছি, মন দিয়ে শুনবি। আমি যখন ডিটেলস করবো তখন বলবো চিলড্রেন অ্যালাউন্সেস। চিলড্রেন তো বুঝতেই পারছিস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তো যে সমস্ত এমপ্লয়িরা চাকরি করছে তার ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য কোম্পানি থেকে বা গভর্নমেন্টের থেকে অ্যালাউন্স পাওয়া যায়। কি বললাম? যে সমস্ত এমপ্লয়ি সার্ভিস করছে তার নিজস্ব চিলড্রেন থাকতে পারে, তাই সেই চিলড্রেনদের পড়াশোনা করার জন্য কোম্পানি হোক বা গভর্নমেন্ট হোক তার থেকে অ্যালাউন্স পায়, এটাকে বলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। ঠিক আছে? কি বললাম? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। টাকা পেলে হলে স্যার কত টাকা পাচ্ছে? সাপোজ ধর 500 টাকা করে পাচ্ছে প্রতি মাসে। কত টাকা করে পাচ্ছে প্রতি মাসে? 500 টাকা করে প্রতি মাসে পাচ্ছে। মেনে নিলাম একজনই চিলড্রেন, 500 টাকা করে প্রতি মাসে পেলে কত টাকা পেলো? 6,000 টাকা। 6,000 টাকা পেলো। চিলড্রেন এডুকেশন হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্সেস, এটা হচ্ছে
কিছুটা ছাড় পাওয়া যায়, পুরো ছাড় পাওয়া যায় না, কিছু ছাড় পাওয়া যায়। তাহলে কোন হেডে পড়ছে? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সে পড়ছে। ঠিক আছে তো, এখানে যে ছাড় পাওয়া যায় ছেলে মেয়ে মানে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের ওপর কত টাকা ছাড় পাওয়া যায়? 100 টাকা। 100 টাকা ছাড় পাওয়া যায়, প্রতি মাসে 100 টাকা ছাড় পাওয়া যায়। তো মানে একটা লিমিট বেঁধে দিয়েছেন, একটা লিমিট, এটাকে লিমিট বলে। এই যে বললাম না 100 টাকা ছাড় পাওয়া যাবে, এটাকে লিমিট বলে। তেমনি হোস্টেলে কোনো ছেলে মেয়ে যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে 300 টাকা ছাড় পাওয়া যায়, একটা লিমিট বেঁধে দিচ্ছে। কি বললাম বুঝলি? একটা লিমিট বেঁধে দিচ্ছে। তার মানে এই জন্যই বলছে দেখ স্পেসিফিক ফিক্সড অ্যামাউন্ট মানে, বুঝতে পারছিস তো? দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। তার মানে যখন কোনো স্পেসিফিক লিমিট বেঁধে দেবে তখন এই পয়েন্টটা আসবে। বলি স্যার এই পয়েন্টটা কখন আসবে বলে দিচ্ছি, এই পয়েন্টটা কখন আসবে বলে দিচ্ছি। ধর অনেক পয়েন্ট হতে পারে এখানে। ধর কনভেয়ান্স এক্সপেন্স থাকতে পারে। যে সমস্ত এমপ্লয়িরা চাকরি বাকরি করে তারা কনভেয়ান্স এক্সপেন্স পায়, ট্রাভেলিং এক্সপেন্সেস পায়, ইউনিফর্ম সব এই সমস্ত অ্যালাউন্স পায়। ট্রাভেলিং অ্যালাউন্স পেতে পারে। কি বললাম? ট্রাভেলিং অ্যালাউন্স, তারপর কনভেয়ান্স অ্যালাউন্স, তারপর হচ্ছে ইউনিফর্ম অ্যালাউন্স, এরকম অনেক কিছু অ্যালাউন্স পায়। তো ধর এই অ্যালাউন্সগুলো যদি পায়, সাপোজ ধর আমি যদি ইউনিফর্মের কথা বলছি, যেমন তোরা দেখেছিস KFC-তে যারা চাকরি করে তাই না, ওদের একটা ড্রেস কোড আছে না? তেমনি বিভিন্ন কোম্পানির ড্রেস কোড থাকতে পারে। ঠিক আছে, তো ড্রেস কোডের জন্য কোম্পানি থেকে তোমাকে অ্যালাউন্স দেবে, মানে বলবে তুমি ড্রেসটা কিনে নাও। ঠিক আছে, সাপোজ ধরো ড্রেসটা বানালো, ড্রেস বানাতে ধর মানলাম ধর 3000 টাকা লাগলো। কত টাকা লাগলো ড্রেসটা বানাতে? 3000 টাকা লাগলো। কিন্তু মানে 3000 টাকা লাগলো না, একটু ভুল বললাম। ড্রেসটা বানানোর জন্য ওকে কোম্পানি থেকে 3000 টাকা দিয়েছে, বললো তুমি ড্রেসটা বানিয়ে নাও। কোম্পানি থেকে দেয়নি, ওকে ড্রেস বানানোর জন্য 3000 টাকা দিয়েছে। এইবার ও ধর ড্রেসটা বানাতে চলে গেছে, ড্রেসটা বানিয়েছে, বানাতে টাকা পয়সা লেগেছে। ঠিক আছে, কত টাকা লেগেছে সেটা বাদ যাবে। কি বললাম বুঝতে পারছিস তো? বা ধর আর একটু, এটা তো আমি এরকম ইউনিফর্মের কথা বললাম, আর একটা কথা বলছি যেটা খুব দেখবি তোরা, ট্রাভেলিং অ্যালাউন্সেস। ট্রাভেলিং নাম শুনেছিস তো? কোনো কোম্পানি যদি চাকরি করে তার কোম্পানিতে যাতায়াত করার জন্য একটা ট্রাভেলিংয়ের অ্যালাউন্স পায়। ধর প্রতি মাসে ধর আমি মানলাম বলে দেবে, ধর প্রতি মাসে বলে দেবে কত 100 টাকা করে পাচ্ছে। সাপোজ 100 টাকা, বিভিন্ন টাকা পেতে পারে। 100 টাকা করে পেলে 12 মাসে কত পাচ্ছে? 1200 টাকা পাচ্ছে। ট্রাভেলিং বাবদ কত টাকা পেলো? ট্রাভেলিং অ্যালাউন্স 1200 টাকা পেলো। এমনও তো হতে পারে 1200 টাকা খরচ হয়নি, বা এমনও হতে পারে ওর বেশি খরচ হয়েছে। সেক্ষেত্রে নিয়মটা কি? অ্যাকচুয়াল কত টাকা খরচ হয়েছে অফিসিয়াল পারপাসে, কি বললাম? অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে অফিসিয়াল পারপাসে তত টাকাই ছাড় পাবে। জিনিসটা বোঝা গেল? এখানে কিন্তু কোনো স্পেসিফিক লিমিট বলছে এত টাকাই ছাড় পাবে বলেছে। তার মানে এখানে যতটা বুঝতে পারলি ভালো, আর যতটা বুঝতে পারলি না তাতেও কোনো সমস্যা নেই। আমরা যখন বইয়ের অঙ্ক করবো তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কি বললাম বোঝা গেল? কি বললাম মোটামুটি বুঝতে পেরেছি। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কোনটা? ফুললি ট্যাক্সেবল মানে যেই অ্যালাউন্সের উপর কোনো এক্সামশন পাবে না। হোললি এক্সামড অ্যালাউন্স কোনটা? যার উপর পুরোটাই এক্সামশন পেয়ে যাবো। ঠিক আছে, আর কি আছে? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স, কিছু এক্সামশন পাবো। এই কিছু এক্সামশন দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে অফিসিয়াল পারপাসে কত খরচ করেছো, তার জন্য অফিসিয়াল পারপাসে যত টাকা খরচ করে তত টাকাই বাদ যাবে। আর একটা এমন হতে পারে স্পেসিফিক লিমিট বলে দেবে, যেমন ধর অনেক স্পেসিফিক লিমিট বলছেন। চিলড্রেন অ্যালাউন্সের কথা বললাম, হোস্টেল অ্যালাউন্সের কথা বললাম। আর কি হতে পারে? দেখবি কেউ দেখবি পাহাড়ি অঞ্চলে চাকরি করতে গেছে, সেখানে অ্যালাউন্সটা বেশি পাওয়া যায়। বা কেউ ধর আন্ডারগ্রাউন্ড মানে খনিতে কাজ করছে, ঠিক আছে, সেই সমস্ত অ্যালাউন্স পাওয়া যায় বিভিন্ন জায়গায়। কী বললাম বুঝতে পারছি? যে পাহাড়ি অঞ্চলে অনেক অ্যালাউন্স পাওয়া যায়। তো সুতরাং এইগুলো তোকে স্পেসিফিক লিমিট বেঁধে দেবে। ঠিক আছে তো সুতরাং খুব ইজি জিনিস এগুলো, এমন কিছু নয়। এগুলো আমি পরে করাবো, জাস্ট কয়েকটা পয়েন্ট পড়ে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গেলে লাগবে। কি ঘাবড়ানোর কিছু নেই। বারবার বলছি যারা চাকরি করে তারা সবাই অ্যালাউন্স পায়, বিভিন্ন অ্যালাউন্স হয়। সেই অ্যালাউন্সের ট্রিটমেন্ট কি শিখ। ঠিক আছে তো যাই হোক, মোটামুটি বলে দিলাম 1, 2, 3 এগুলো বললাম, পরে আবার আলোচনা করবো এগুলো নিয়ে। এখন আপাতত আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে HR। HR-এর ফুল ফর্ম কি জানিস? HR-এর ফুল ফর্ম হচ্ছে, আমি বলছি তোরা লেখা আরম্ভ করতে পারিস। হ্যাঁ, কিছু বলছিস? HR-এর ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস, লিখতে পারিস। HR-এর ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। এই HR-টা খুব ভালো করে শিখতে হবে, কারণ তোদের স্যালারি থেকে যে 10 নম্বরের অঙ্ক দেয়, একটা গোটা অঙ্ক স্যালারি 10 নম্বর দিতে পারে, বা এই স্যালারির সঙ্গে যে 10 নম্বর যে অঙ্ক থাকে তার সঙ্গে একটা অঙ্ক অর থাকে, দুটো অঙ্ক দেয়। কেমন থাকে শুনছিস তো মন দিয়ে? একটা 3 নম্বরের থিওরি দিয়ে দেয়, তার সঙ্গে HR-এর অঙ্কই দেবে 7 নম্বরের। কি বললাম? কেমন কোশ্চেন সেট করে? একদম স্যালারির যে 10 নম্বর আসে তার মধ্যে 10 নম্বরের পুরো গোটা স্যালারি দেবে। এই অঙ্ক কেউ করতে পারলে ভালো, এটা না পারলে তার সঙ্গে একটা অর দেয়, একটা অঙ্ক অর আসে। 3 নম্বরে একটা থিওরি থাকে, তার সঙ্গে 7 নম্বরে HR-এর অঙ্ক আসে। সুতরাং HR-টা তোকে ভালো করে শিখতে হবে। কি বললাম বোঝা যাচ্ছে তো? HR-এর ফুল ফর্ম কি বললাম? লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস।
খুব ভালো করে পড়বি, এখান থেকে অনেক এমসিকিউ এসএকিউ অনেক কোশ্চেন থাকে হাউস রেন্ট অ্যালাউন্স থেকে। তো এখানে লিখছি হাউস রেন্ট অ্যালাউন্সেস, মানে বলবো হাউস রেন্ট অ্যালাউন্স জিনিসটা কি প্রথমে জানতে হবে তোদের, কিন্তু সব করা ধারা পড়তে হবে, কারণ এমসিকিউতে প্রচুর আসে ধারা, এমসিকিউতে প্রচুর ধারা আসে। কত নম্বর সেকশনে উল্লেখ আছে হাউস রেন্ট অ্যালাউন্সেস, কত নম্বর সেকশনে উল্লেখ আছে বলছি, লিখে দিচ্ছি। হ্যাঁ, হাউস রেন্ট অ্যালাউন্স কত নম্বর ধারায় উল্লেখ আছে লিখছি, আন্ডার সেকশন 10 সাব সেকশন 13 ক্যাপিটাল এ। কত নম্বর ধারায় বললাম? 10 নম্বর ধারা 13A উপধারা। কি বললাম, বোঝা গেল? হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় উল্লেখ আছে? 10 নম্বর ধারার 13A উপধারায় হাউস রেন্ট অ্যালাউন্স সম্পর্কে উল্লেখ আছে। ঠিক আছে তো, কি বললাম? 10 নম্বর ধারা 13A নম্বর উপধারায় হাউস রেন্ট অ্যালাউন্সে উল্লেখ আছে। তাহলে প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে? আন্ডার সেকশন 10, ঠিক আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 সাবসেকশন 13A। ঠিক আছে তো? হ্যাঁ, কেউ কেউ আরও একটু লিখতে চায়, রুল লিখতে চায়, রুল 2A, এর রুল হচ্ছে 2A, এর রুল 2A পাশে লিখে দিচ্ছি, রুল 2A লিখতেও পারিস নাও লিখতে পারিস, রুল 2A। তাহলে আমাকে পরীক্ষায় এমসিকিউ আসতেই পারে, মুখস্থ রাখবি এটা, ওই একবার রিডিং মারলাম না, পরীক্ষায় এমসিকিউ আসে। হাউস রেন্ট অ্যালাউন্সেস ইনকাম ট্যাক্সের কত নম্বর ধারায় উল্লেখ আছে বলতে হবে, আন্ডার সেকশন 10, ঠিক আছে, সাবসেকশন কত 13A, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, ব্যাস এইটুকু মাথায় রাখতে হবে। এবার হাউস রেন্ট অ্যালাউন্স জিনিসটা কি, একদম পাতি, একদম পুরো ইজি উদাহরণে চলে যাচ্ছি। একজন এমপ্লয়ি, শুনছিস তো, কলকাতায় যে আমাদের ধর টিসিএস কোম্পানি আছে, নাম তো শুনেছিস, কলকাতায় নিউ টাউনে এখানে টিসিএস কোম্পানি আছে, ঠিক আছে তো, টিসিএস কোম্পানি আছে, টিসিএস কোম্পানি টাটারই একটা প্রোডাক্ট। তো ওখানে চাকরিতে ইন্টারভিউ দিয়েছে একজন এমপ্লয়ি, ইন্টারভিউ দিয়েছে, সেই এমপ্লয়ির বাড়ি কোথায়? ও ধর বোম্বে থেকে ইন্টারভিউ দিয়েছে, কোথা থেকে ইন্টারভিউ দিয়েছে? বোম্বে থেকে ইন্টারভিউ দিয়েছে। তার মানে কি, ওকে তো এখানে কাজ করতে হবে, এই ব্রাঞ্চে কাজ করতে হবে নিউ টাউনে, তার মানে কলকাতা শহরে ওকে থাকতে হবে। এমন তো না যে ও প্রতিদিন বোম্বে থেকে এসে কাজ করবে, কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব নয়, তাহলে ওখানে কলকাতা শহরে থাকতে হবে। তো ধর কোম্পানি যে বস বা কোম্পানিতে যখন ওর ইন্টারভিউ হয়েছে, ও তখন বলেছে যে ওর স্যালারি প্যাকেজ ট্যাকেজ সব বলেছে, তোর সার্ভিস রুল সমস্ত দিয়ে দিয়েছে। তখন ওকে ও বলেছে যে আমি যে কলকাতা শহরে থাকবো, তো আমার তো বাড়িঘর নেই, থাকার তো ব্যবস্থা করে দিতে হবে। তখন কোম্পানি থেকে ওকে একটা কথা বলছে, তুমি ঘর ব্যবস্থা করে নাও, তুমি ঘর ব্যবস্থা করে নাও, তোমাকেই ঘর ব্যবস্থা করতে হবে, আমরা ব্যবস্থা করে দেবো না। হ্যাঁ, এর জন্য তোমাকে একটা অ্যালাউন্স দেবো। মন দিয়ে শুনলি কি কথাটা বললাম? তুমি ঘর ভাড়া করে নাও, সাপোজ ওর ঘর ভাড়া করলো কলকাতা শহরে 6,000 টাকা করে ভাড়া পেলো, এবার ওকে কোম্পানি তোকে একটা অ্যালাউন্স দেবে, ওকে একটা অ্যালাউন্স দেবে, একটা ভাতা দেবে। এটাকেই বলে হাউস রেন্ট অ্যালাউন্স। কিসের জন্য ভাতা দিচ্ছে? ও বাড়িতে মানে একটা জায়গায় বসবাস করবে, তার জন্য ওকে ভাতা দিচ্ছে। কেন ভাতা দিচ্ছে? নিশ্চয়ই কোম্পানির এমপ্লয়ি, ব্যাপারটা বুঝতে পারছিস তো? কথাটা মন দিয়ে শুনবি। ওর বোম্বে বাড়ি, ও কলকাতায় জব করতে এসছে, কলকাতায় তো থাকার জায়গা নেই, তো কোম্পানি থেকে ওকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার বদলে ওকে একটা অ্যালাউন্স দিয়েছে, বললো তুমি থাকার ব্যবস্থা করে নাও। ওটা বোঝা গেল কি বললাম? এবার এখন প্রশ্ন হতে পারে যে স্যার টিসিএস কোম্পানি যে চাকরি করছে, ওর যদি নিউ টাউনে যদি কোম্পানিটা হয় আর ওর বাড়ি নিউ টাউনেই, ভালো করে শোন, ওর বাড়ি নিউ টাউনেই, অফিসটাও নিউ টাউনে, শুনছিস তো? তার মানে ওর নিজের বাড়ি আছে, আর মাথায় রাখবি ওর নিজের বাড়ি আছে, তার নিজের বাড়ি থেকে অফিসে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো ওর অ্যালাউন্স পাওয়ার কথা না। কমন জিনিস ভাবে, একটা আমি ধর আমার বাড়িতে দমদমে আছি, আমি ধর নিউ টাউনে একটা কোনো কোম্পানি চাকরি পেয়েছি, তার মানে আমার তো নিজের বাড়িতেই বসবাস করছি, আমার তো কোনো জায়গায় ভাড়া থাকার ব্যাপার নেই। হাউস রেন্ট অ্যালাউন্সেস নিয়মটা কি বলছে? ইনকাম ট্যাক্সে পরিষ্কারভাবে বলেছে হাউস রেন্ট অ্যালাউন্স সবাই পেতে পারে। কোম্পানিতে যদি নিয়ম থাকে, ওই কোম্পানির যদি রুল থাকে, আর ওই এমপ্লয়ি যদি পাওয়ার যোগ্য হয়, তাহলে ও হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, সে নিজের বাড়িতে বসবাস করুক বা ভাড়া বাড়িতে বসবাস করুক। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে তাহলে আপনি এরকম উদাহরণ দিলেন কেন? আমি বলছি, যদি নিজের বাড়িতে বসবাস করে তাহলে কোনো রকমের ছাড় পাওয়া যাবে না, এক্সেমশন পাওয়া যাবে না। যদি ভাড়া বাড়িতে বসবাস করে তাহলেই ছাড় পাবে। কথাটা বুঝতে পারছিস তো? আমি থিওরিটিক্যাল কথা বললাম, অঙ্ক করতে গেলে তো অনেক কিছু পাবি, কেননা আমি বললাম এমসিকিউতে অনেক সময় আসে, ভাড়া বাড়িতে বসবাস করলেই এক্সেমশন পাওয়া যাবে, নিজের বাড়িতে বসবাস করলে এক্সেমশন পাওয়া যাবে না। হয়তো বই মুখস্থ করবি, আমি এই কথাটা বললাম, এই কথাটাই বইতে লেখা আছে। কি বললাম? নিজের বাড়িতে যদি তুমি বসবাস করো, তাহলে কোনো এক্সেমশন পাওয়া যাবে না, কিন্তু ভাড়া বাড়িতে বসবাস করলে এক্সেমশন পাওয়া যাবে। তো বোঝা গেল তো? হাউস রেন্ট অ্যালাউন্স সবাই পায়, এটা মাথায় রাখবে, হাউস রেন্ট অ্যালাউন্স সবাই পায়, যদি সেই কোম্পানি পাওয়ার মানে সেই এমপ্লয়ি যদি পাওয়ার যোগ্য হয়, আর সেই কোম্পানিতে যদি এই রুলটা থাকে, তাহলে পাবেই। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? সাপোজ ধর আমি আমার নিজের বাড়িতে বসবাস করি, নিজের বাড়ি থেকে আমি অফিসে যাতায়াত করছি, তো আমার নিশ্চয়ই আমি নিজের বাড়িতেই থাকছি, কোনো ভাড়া বাড়িতে থাকছে না, কিন্তু আমি অ্যালাউন্স পেয়ে গেছি। ধর অ্যালাউন্স পেয়েছি প্রতি মাসে 1,000 টাকা, কত পেলাম? বছরে 12,000 টাকা অ্যালাউন্স পেয়ে গেলাম, কিন্তু আমি নিজের বাড়িতে বসবাস করছি, আমি কি কোনো এক্সেমশন পাবো না? তাহলে এক্সেমশন কত পেলাম?
জিরো, তাহলে 12,000 থেকে জিরো বাদ দিলে 12,000 উপরে ট্যাক্স দিতে হবে। এবার সাপোজ আমি যদি ভাড়া বাড়িতে বসবাস করি, সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো এখন তোদের শেখাবো। তাহলে জিনিসটা বোঝা গেল, হাউস অ্যান্ড অ্যালাউন্স সম্পর্কে কনসেপ্টটা বুঝতে পারলি, হাউস অ্যান্ড অ্যালাউন্স জিনিসটা কি। তো এবার নোট লিখতে পারিস, লেখ HRA is given by the employer. HRA is given by the employer. HRA is given by the employer. HRA is given by the employer to employee. HRA is given by the employer to employee for reducing the burden of rent. মানে বুঝিয়ে দিচ্ছি, the burden of rent। প্রথম প্রশ্ন হচ্ছে, তোরা লিখতে থাক, লিখতে লিখতেই বোঝাচ্ছি, HR এর টাকাটা পেমেন্ট করবে, HR এর টাকাটা দেবে কে? HR এর টাকাটা দেবে কে? নিশ্চয়ই মালিক দেবে। কাকে দেবে? মালিক এমপ্লয়িকে, মানে এমপ্লয়ার দেবে এমপ্লয়িকে। তাই লিখেছি HRA is given by the employer to employee for reducing the burden of rent. বার্ডেন মানে বোঝা। কিসের বোঝা? রেন্টের বোঝা। মানে ধর আমি ভাড়া বাড়িতে, আমি কোনো বাড়িতে বসবাস করছি, ভাড়া বাড়িতে বসবাস করছি, আমাকে তো রেন্ট দিতে হবে। হ্যাঁ, আমাকে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতে হবে, কিন্তু আমাকে কোম্পানি থেকে 2,000 টাকা দিয়ে দিল, তাহলে আমার রেন্টের বোঝাটা একটু কমে গেল না? যেখানে আমাকে আগে 5,000 টাকা দিতে হতো, এখন আমাকে কত দিতে হচ্ছে? 2,000 টাকা তো পেয়ে গেলাম, 3,000 টাকা দিতে হচ্ছে। লাইনটার মানে বোঝা গেল? নেক্সট লেখ, প্যারা চেঞ্জ করে লেখ, HRA is exempt। প্যারা চেঞ্জ করে লেখ, HRA is exempt। HRA is exempt up to minimum of followings, up to minimum of followings। তো মানে HRA যে আমি ছাড় পাবো, HRA এর টাকাটা, বুঝতে পারছিস তো? HRA তো কোম্পানি থেকে তো আমি টাকা পেয়ে গেলাম। কত করে পেলাম? সাপোজ আমি মানছি 1,000 টাকা করে পাওয়ার কথা, 1,000 টাকা করে পেয়েছি, 1000 × 12 12,000 টাকা পেয়ে গেছি, কিন্তু কত টাকা ছাড় পাবো সেটা কিসের উপর ডিপেন্ড করবে? বলছে HRA ইজ এক্সেম্পট হবে আপ টু মিনিমাম অফ দ্য ফলোয়িংস। আমি কতগুলো কথা বলবো, তার মধ্যে যেটা মিনিমাম। ঠিক আছে তো? বুঝবি? ঠিক আছে, বোঝার চেষ্টা করবি। 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্টের মধ্যে যেটা মিনিমাম সেটাই তুমি ছাড় পাবে। কি কি লিখছি? লেখ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ HRA রিসিভ। লেখ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ HRA রিসিভ। মানে বুঝতে পারলি লাইনটার মানে কি লিখলাম? মানে বুঝতে পারলি অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ HRA রিসিভ মানে কি? কোম্পানি থেকে আমি যত টাকা HRA পেয়েছি, মানে হাউস অ্যান্ড অ্যালাউন্স পেয়েছি। নেক্সট পয়েন্ট 2 নম্বর কি লিখবো? রেন্ট পেড। 2 নম্বর রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, 10% অফ স্যালারি। ঠিক আছে। 3 নম্বর 40% or 50% of salary। নিচে লিখছি একটা পয়েন্ট, মেট্রো সিটি, কলকাতা, মুম্বাই, আচ্ছা এই মেট্রো সিটি হলে কত পার্সেন্ট? 50% অফ স্যালারি। আদার্স সিটি হলে 40% অফ স্যালারি। ঠিক আছে তো? কিছু কিছু নোট টুকে নিই আগে, তারপর বোঝাচ্ছি একবারে। নোটগুলো টুকে নিই। 1 নম্বর নোট, দিস এক্সেমশন ইজ অ্যালাউড। দিস এক্সেমশন ইজ অ্যালাউড
this exemption is allowed if rent is paid, if rent is paid by the employee. दो নম্বর, meaning of salary, meaning of salary. ঠিক আছে তো? লেখ ডিউ বেসিস for relevant period, for relevant period. আচ্ছা, ডিউ বেসিসের মধ্যে একটা পয়েন্ট এখানে লিখে রাখ, নো অ্যাডভান্স কমা নো এরিয়ার, নো অ্যাডভান্স নো এরিয়ার। এখানে স্যালারি ব্র্যাকেটে লিখে রাখ ফর দ্য পারপাস অফ এইচআরএ, ফর দ্য পারপাস অফ এইচআরএ। ঠিক আছে তো? কি লিখবো? বেসিক প্লাস ডিএ, ডি এর ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সেস, ডিএ বেসিক প্লাস ডিএ, ডি এর ব্র্যাকেটে লিখ অনলি ফর্মিং পার্ট অফ স্যালারি, অনলি forming part of salary plus commission on sales, commission on sales। ঠিক আছে, commission on sales। আচ্ছা দেখ, যেটা বলছিলাম এতক্ষণ তো এইচআর সম্পর্কে বোঝালাম, এর রুলটা কিভাবে কি করব, কাজকর্মগুলো সেগুলো দেখতে পারে। এইচআরটা খুব ভালো করে প্র্যাকটিস হবে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপরে যখন গ্র্যাজুয়েশন উঠবি সেখানেও এইচআরে আছে, শিখতেই হবে এইচআরে ভালো করে। বলছে এইচআরএ ইজ গিভেন বাই দ্য এমপ্লয়ার, যেটা বলছিলাম এইচআর টাকাটা কে দেবে? এমপ্লয়ার দেবে। কাকে দেবে? এমপ্লয়িকে দেবে, মানে এইচআর টাকাটা মালিক দেবে কর্মচারীকে। ফর রিডিউসিং দ্য বার্ডেন অফ রেন্ট, কিছুক্ষণ আগেই বোঝালাম, কেন রেন্টের বোঝাটা কমানোর জন্য। কি বলেছে? এইচআরএ ইজ এক্সেম্ট আপ টু মিনিমাম অফ দ্য ফলোইং, এটাও বলেছিলাম। এই যে এইচআরএ কত টাকা এক্সেমশন পাবে, কত টাকা এইচআরের ক্ষেত্রে এক্সেমশন পাবে সেটা ডিপেন্ড করবে কিসের ওপর? এই তিনটে জিনিসের ওপর। এই তিনটে পয়েন্টের মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে, মানে তিনটে পয়েন্টের ভ্যালু বের করবো, এখানে একটা ভ্যালু হবে, এটা একটা ভ্যালু হবে, এটা একটা, তিনটে ভ্যালু মানে যেই ভ্যালুটা ছোট সেটাই হবে এক্সেমশন। কি লেখা আছে সেগুলো এবার পড়তে হবে। লেখা আছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরএ রিসিভ, মানে কোম্পানি থেকে যত টাকা এইচআরএ পাওয়া গেছে। কি বললাম? অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরএ রিসিভ মানে কোম্পানি থেকে যত টাকা এইচআরএ পাওয়া গেছে ওটাই বলছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরএ রিসিভ। নেক্সট পয়েন্ট কি বলেছে? রেন্ট পেড। সাপোজ আজকে যদি আমি আমার নিজের বাড়ি যদি না থাকে, আমাকে নিশ্চয় একটা ভাড়া বাড়িতে বসবাস করতে হবে। আমি কিন্তু চাকরির কথাই বলছি, কিন্তু হ্যাঁ আমি বলছি আমি বিজনেস করছি, বিজনেসের কথা বলছি না। সাপোজ আমি কোনো একটা কোম্পানিতে চাকরি করছি, সেই কোম্পানি থেকে আমাকে প্রতি মাসে একটা হাউস রেন্ট অ্যালাউন্স প্রোভাইড করে। ঠিক আছে, আমি যদি ভাড়া বাড়িতে বসবাস করি তাহলেই আমি একমাত্র এই জিনিসগুলো নিয়ে ভাববো, আর ভাড়া বাড়িতে বসবাস না করলে এই জিনিসগুলো নিয়ে ভাববো না। অর্থাৎ এক্সেমশন কখন পাবো? ভাড়া বাড়িতে থাকলে। আরে তুমি এক্সেমশনই আলোচনা করছি, তার মানে ভাড়া বাড়িতে বসবাস করলে বাড়ির মালিককে আমাকে ভাড়াটিয়া, মানে বাড়ির মালিককে ভাড়াটিয়া কিছু পেমেন্ট করবে, রেন্ট পেমেন্ট করবে, তাই তো? তো রেন্ট পেড, যত টাকা করে রেন্ট পে করবে সেই রেন্ট পে। যদি 500 টাকা করে রেন্ট পে করতে হয়, সাপোজ 500 করে রেন্ট পে করতে হয়, তাহলে 12 মাসে কত হবে? 6000 টাকা। যদি 5000 টাকা করে পেমেন্ট করতে হয় তাহলে কত হবে? 60,000 টাকা। যেমন হবে টাকা বলে দেবে।
মাইনাস কি লেখা আছে 10% অফ স্যালারি। 10% অফ স্যালারি মানে দেখ লেখা আছে 10% অফ স্যালারি, মানে স্যালারির 10%। এবার প্রশ্ন হচ্ছে বল স্যালারি বলতে কাকে বোঝায়। এখন প্রশ্ন করতেই পারি স্যালারি কাকে বোঝায়। স্যালারি মানে কি বেসিক স্যালারি? ধর একজন এমপ্লয়ি প্রতি মাসে যে স্যালারিটা পাবে সেটা কি স্যালারি? মানে অন্য জিনিস। স্যালারি মানে স্যালারি, স্যালারি মানে বেসিক স্যালারি নয়, ঠিক আছে। বেসিক স্যালারি যেমন আগের দিন আমরা করছিলাম বেসিক স্কেল হচ্ছে না, এত টাকা করে স্যালারি বলে দেয় যে কোনো কোম্পানিতে স্যালারি পাবো 10,000 টাকা করে প্রতি মাসে। স্যালারি বলতে বেসিক স্যালারি বোঝায় না, স্যালারির মধ্যে অনেকগুলো পার্ট থাকে। তো এখানে স্যালারি বলতে কাকে বোঝানো হয়েছে, নিচে, এর জন্য নিচে আসতে হবে, নিচে একদম নিচে, একদম নিচে কী লেখা আছে স্যালারি। এখানে কী লেখা আছে দেখ স্যালারি, শুনছিস তো, স্যালারি ফর দ্য পারপাস অফ এইচআর, অর্থাৎ এইচআরের সময় স্যালারি বলতে কাকে বোঝায়। বিভিন্ন জায়গায় স্যালারির মানে বিভিন্ন। এইচআরের ক্ষেত্রে স্যালারি বলতে কি বোঝানো হয়? এইচআরের ক্ষেত্রে স্যালারি বলতে বোঝানো হয় বেসিক স্যালারি, বেসিক যে স্যালারিটা নেব। তারপর নেব ডিএ, ডিএর ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সেস। ডিএর ফুল ফর্ম হচ্ছে কি ডিয়ারনেস অ্যালাউন্সেস, ঠিক আছে। ব্যাকেটে একটা কথা লেখা আছে অনলি ফর্মিং পার্ট অফ স্যালারি, কোশ্চেনে ডিএ লিখে দেবে, তোকে বলে দেবে ডিয়ারনেস অ্যালাউন্সেস, ব্যাকেটে লিখে দেবে ফর্মিং পার্ট অফ স্যালারি। যদি ফর্মিং পার্ট অফ স্যালারি দেয় তাহলেই নেব। এবার প্রশ্ন উঠতে পারে স্যার কোশ্চেনে যদি ব্যাকেটে ডি এর ব্যাকেটে যদি বলে দেয় নট ফর্মিং পার্ট অফ স্যালারি, তাহলে কি নেব না? নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলে ডিএ নেব না। কি বললাম বোঝা? আবার বলছি শোন, যখন এইচআরে করবো তখন তো একটা স্যালারি বলে একটা পয়েন্ট আসবে, দেখ স্যালারি আসো 10% স্যালারি। এই এইচআরের ক্ষেত্রে স্যালারি বলতে কাকে বোঝায়? বেসিক, যেটা কোশ্চেনে বলে দেবে টুকা দেবো। তারপর ডিএ, ডি এর ব্যাকেটে একটা কথা লিখে দিতে পারে, যদি ফর্মিং পার্ট অফ স্যালারি বলে তাহলেই নেব, না হলে নেব না। যদি স্যার যদি ডি এর ব্যাকেটে নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলে তাহলে নেব না। বলি স্যার যদি ডি এর ব্যাকেটে কিছুই বলেনি তখন কি করবো? ফর্মিং না নট ফর্মিং? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, ফর্মিংও ধরতে পারি নট ফর্মিংও ধরতে। বোঝা গেল? ডি এর কনসেপ্টটা বোঝা গেল তো? আচ্ছা, তারপর কি বলেছে? কমিশন অন সেলস। কমিশন অন সেলস, ধর কোশ্চেন করছি, অঙ্ক করছি, ধর কমিশন লিখে দিয়েছে, নেব না, ওই কমিশন আসবে না, কমিশন অন সেলই হতে হবে। সেলের ওপর কমিশন বলে দেবে, বলে দেবে সেলের ওপর কমিশন এরকমভাবে বলে দেবে, বলে দেবে ধর 10 লাখ টাকা সেল করেছি, শুনছিস তো, ধর বলে যে 10 লাখ টাকা সেল, তার উপর 2% কমিশন। এরকম সিচুয়েশন থাকলেই আসবে, না হলে আসবে না। অর্থাৎ ফিক্সড পার্সেন্টেজ অফ টার্নওভার। কি বললাম? ব্যাকেটে লিখে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে এরকমই কথা লিখে দেবে তোকে, ফিক্সড পার্সেন্টেজ অফ টার্নওভার বা সেলস, ফিক্সড পার্সেন্টেজ অফ সেলস, এটা থাকতে হবে, কোনো একটা পার্সেন্টেজ থাকতে হবে। তাহলে জিনিসটা বোঝা গেল? আমি কি বললাম ভালো করে মন দিয়ে শোন, যদি ভালো করে বুঝতে পারিস তাহলে যে কোনো অঙ্ক করতে পারবি, আর বোঝানোর সময় যদি অন্যমনস্ক থাকিস তাহলে অঙ্ক করতে পারবি না। অঙ্কে কিছু নেই, এই চ্যাপ্টারের অঙ্কে কিচ্ছু নেই। একটা থিওরি বুঝলে আর একটা অঙ্ক করলে 10-12টা অঙ্ক করে ফেলা যাবে, কিছু নেই চ্যাপ্টারে। 10% অফ স্যালারি, এখানে স্যালারি বলতে আবার বলছি কি বোঝায়? এইচআরের সময়, এইচআরের সময় কথাটা শোন, এইচআরের সময় স্যালারি বলতে কাকে বোঝায়? কিন্তু মেন স্যালারি বলছে না, এইচআরের স্যালারি বলতে কি বোঝায়? বেসিক প্লাস ডিএ, ফর্মিং পার্ট অফ স্যালারি বললে নেব, না হলে নেব না। আর কমিশন অন সেল নেব, কোন কমিশন? ফিক্সড পার্সেন্টেজ অফ টার্নওভার, বলে দিলাম, আর বলার কিছু নেই। তারপর 40% অর 50% অফ স্যালারি, কি লিখলাম? 40% অর 50% অফ স্যালারি। এখন প্রশ্ন হলো এই 40-50 দুটো বললো কেন? যে কোনো একটা বলুক না। বলছি, মেট্রো সিটির নাম শুনেছিস কখনো? শুনিসনি, আজকে বলছি শুনে নি। মেট্রো সিটি, আমাদের ভারতবর্ষে 4টে মেট্রো সিটি এখনো পর্যন্ত হয়েছে, 4খানা মেট্রো সিটি। সেটা কি কি? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। কি বললাম? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, 4টে মেট্রো সিটি। 4টে মেট্রো সিটি, যদি 4টে মেট্রো সিটিতে আমি ভাড়া থাকি, আমি এমন কোনো বাড়িতে ভাড়া আছি, যেই বাড়িতে ভাড়া আছি সেই বাড়ির যে সিটিটা, কোন সিটিতে? মেট্রো সিটিতে। যদি মেট্রো সিটিতে বসবাস করি আমি, তাহলে কত পার্সেন্ট ছাড় পাবো? স্যালারির 50%। দেখতে পাচ্ছিস? স্যালারির 50%। মেট্রো সিটি হলে স্যালারির 50% পাবো। আর যদি মেট্রো সিটি না হয় অন্য কোনো সিটি হয়, ঠিক আছে, অন্য কোনো সিটি হয়, তখন কত পাবো? ধর মধ্যমগ্রামে আছে 40%, ঠিক আছে, বিরাটি আছে 40%, বুঝতে পারছিস তো? দমদম আছে 40%। পুরো ইয়ে হতে হবে, মানে কোনটা হতে হবে? একদম পুরো কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, প্রপার মেট্রো সিটিতে হতে হবে। লিসার কোশ্চেনে কিচ্ছু বলে দেবে না, কিচ্ছু বলে দেবে কলকাতায়। এত কোনো সিটি ফিটির নাম বলে দেবে না, কলকাতায় বলে দেবে। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এইসব বলে দেবে, কোনো ঝামেলা নেই, একদম ইজি। তাহলে কি বললাম? মেট্রো সিটি হলে 50%। পরীক্ষা এমসিকিউ দেয়, এমসিকিউ দেয়। মেট্রো সিটি হলে কত পার্সেন্ট? তখন বলতে হয় 50%। অপশন বলে দেবে 50%, 40%, 30%, 10%, তখন লিখতে হয় 50%। আর মেট্রো সিটি ছাড়া অন্য কোনো সিটি হলে 40%। বোঝা গেল? এখানে মেট্রো সিটি দেখ লিখে দিই। মেট্রো সিটি বলতে কাকে বোঝায়? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, KMDC, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। মেট্রো সিটি হলে 50%, আর অন্য কোনো সিটি হলে 40% অফ স্যালারি। বোঝা যাচ্ছে?
কোশ্চেন করবি? এত অবধি বুঝতে পেরেছিস তো? আচ্ছা নেক্সট দেখ, নোট, কিছু নোট তোকে মাথায় রাখতে হবে। কী নোট মাথায় রাখতে হবে বলছি, সব বলেছি কী নোট মাথায় রাখতে হবে। বলছে দিস এক্সেমশন, এক্সেমশন মানে কি বললাম এতক্ষণ? ছাড়। এই ছাড়টা ইজ অ্যালাউড, অর্থাৎ এই ছাড়টা আমি তখনই অ্যালাউ পাবো, অর্থাৎ এই ছাড়টা আমি তখনই পাবো ইফ রেন্ট ইজ পেড বাই দ্য এমপ্লয়ি। মানে আমি এই ছাড়টা, এই ছাড়ের এক্সেমশন আমি তখনই পাবো যদি আমি ভাড়া বাড়িতে বসবাস করি। এখানে বলে স্যার এখানে তো এটা লেখে নেই, এখানে বলছে রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ি। আমি কখন রেন্ট পে করবো? আমি ভাড়া বাড়িতে থাকলে তো রেন্ট পে করবো, নাকি ভাড়া বাড়িতে বসবাস না করলে রেন্ট পে করবো? আমি যদি নিজের বাড়িতে বসবাস করি তাহলে কি আমি রেন্ট পে করবো? না, আমি ভাড়া বাড়িতে বসবাস করলে রেন্ট পে করবো। তার মানে এখানে বলতে চাই যে তুমি এই ছাড়টা তুমি তখনই পাবে যদি তুমি ভাড়া বাড়িতে বসবাস করো। বোঝা গেল? মানে বোঝা গেল, ভাড়া বাড়িতে বসবাস করো তাহলেই ছাড় পাবো, না হলে পাবো না। তো সুতরাং ভাড়া বাড়িতে বসবাস না করি আমার এই পয়েন্টগুলো আসছেই না, 1 নম্বর। 2 নম্বর মিনিং অফ স্যালারি, কিছুক্ষণ আগেই বললাম। স্যালারি বলতে এইচআর এর ক্ষেত্রে বেসিক, ডিএ আর কমিশন অন সেলস। আচ্ছা এখানে স্যালারিটা হবে ডিউ বেসিসে। এখানে স্যালারিটা হবে কোন বেসিসে? ডিউ বেসিসে। ঠিক আছে, মানে এখানে কোনো অ্যাডভান্স স্যালারি আসবে না, কোনো এরিয়া স্যালারি আসবে না। মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। যখনই কোশ্চেনটা একটু টাফ হবে তখন তুমি কোশ্চেনে অ্যাডভান্স স্যালারি বলে দিচ্ছে, এরিয়া স্যালারিগুলো নেওয়া যাবে না। তারপর কি বলছে? ডিউ বেসিস ফর রেলিভেন্ট পিরিয়ড ফর হুইচ রেন্ট ওয়াজ পেড। সাপোজ ধর, মন দিয়ে শুনবি, আমি ধর একটা কোম্পানিতে চাকরি করছি, প্রতি মাসে বলেছে আমাকে এইচআর বাবদ 1000 টাকা করে দিই, তাহলে বছরে কত টাকা পেলাম? 12,000 টাকা পেলাম। ঠিক আছে, 12,000 টাকা পেলাম। 3 মাস নিজের বাড়িতে বসবাস করে আমি কাজ করেছি, কিন্তু দেখলাম জার্নিটা খুব দূর হয়ে যাচ্ছে, আমার পক্ষে জার্নিটা খুব দূর হয়ে যাচ্ছে, বাড়ি থেকে এত দূর গিয়ে রোজ করতে আমার খুব অসুবিধা হচ্ছে। আমি কি করলাম? ওই একদম পুরো কোম্পানির আশেপাশে কোনো একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছি। তার মানে 3 মাস কোথায় ছিলাম? নিজের বাড়িতে ছিলাম। আর 9 মাস কোথায় ছিলাম? ভাড়া বাড়িতে। তাহলে আমি এক্সেমশন আমাকে ক মাসের দেবে? 12 মাসের দেবে, নাকি 3 মাসের দেবে, নাকি 9 মাসের দেবে? বল, বলে দিলাম তো, এত সুন্দরভাবে এত ধরে ধরে বোঝালাম। বল, বলতে পারছিস না? বল কত মাসের দেবে? হ্যাঁ বল, আর একবার বলবো, তাই তো? আমি অ্যালাউন্স পেলাম 12 মাসের। ঠিক আছে, আমি 12 মাসে অ্যালাউন্স পেলাম। আমার ধর অফিসটা ধর, সাপোজ ধর সল্টলেকে, অফিসটা কোথায়? সল্টলেকে। ঠিক আছে, এবার ধর আমি ধর মোটামুটি কোথা থেকে কাজে আসতাম? সাপোজ ধর বর্ধমান থেকে কাজে আসতাম, বর্ধমান থেকে রোজ আসতাম। প্রথম 3 মাস কাজ করলাম, 3 মাস কাজ করার পর আমি আর পাচ্ছি না, খুব অস্বস্তি লাগছে, আর এত ডেলি প্যাসেঞ্জারি করতে অসুবিধা হচ্ছে। তা 3 মাস তো নিজের বাড়ি থেকে যাতায়াত করলাম। তারপর 3 মাস পর আমি একদম পুরো সল্টলেকের আশেপাশে কোনো একটা ঘর ভাড়া নিয়ে থাকলাম, যাতায়াত করলাম। তার মানে আমি 3 মাস নিজের বাড়ি থেকে বসবাস করলাম, মানে নিজের বাড়িতে থেকে যাতায়াত করলাম অফিসে, আর 9 মাস ভাড়া বাড়ি থেকে যাতায়াত করলাম। আমার প্রশ্ন হচ্ছে আমি ছাড় কত মাসের পাবো? 9 মাসের পাবো। রুল তো বলেই দিয়েছে ভাড়া বাড়িতে বসবাস করলে ছাড় পাবে। তাহলে জিনিসটা বুঝতে পারছি লাইনটা কি বলতে দিয়েছে? এরকম কোশ্চেন তোকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেই পারে, গড়ানো থাকতেই পারে কোশ্চেন। তো এখানে কি লিখেছে? তাই লিখেছি অন, কোথায় গেল? পিরিয়ড ফর হুইচ রেন্ট ওয়াজ পেড। আমি ছাড় তত মাসেরই পাবো, অর্থাৎ আমি স্যালারি তত মাসেরই ক্যালকুলেশন করবো যত মাস আমি ভাড়া থাকবো। মাথায় রাখতে হবে কোশ্চেন, বোঝা গেল? পয়েন্টটা মাথায় ঢুকে গেছে। আর একটা কথা বলে দিই, অঙ্ক করতে গেলে যেটা অসুবিধা হতে পারে, এখন তোদের মানে প্রশ্ন হতে পারে, আচ্ছা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তার জন্য কি রুল, আর নন গভর্নমেন্টের জন্য কী রুল? দুরকম তো। চাকরি কারা করে? সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরিও হতে পারে। সবার জন্য একই রুল, সে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, এখানে কোনো নিয়ম নেই। গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবার জন্য একই রুল, একটাই রুল। আচ্ছা আর কি, এখানে একটা কথা বলেইছি, ধর সাপোজ ধর এখানে লিখছি রেন্ট পেড, ধর বেরোলো 10,000 টাকা। কত বেরোলো রেন্ট পেড? 10,000 টাকা। 10% স্যালারি করে ধর বেরোলো 3,000 টাকা। তাহলে 10 থেকে 3 বাদ দিয়ে কত হলো? 7,000 টাকা। তাহলে তখন এক্ষেত্রে 7,000 টাকা লিখবো, হ্যাঁ কি না? ধর এটা 10,000 টাকা বেরোলো, ধর 10% অফ স্যালারি করে বেরোলো ধর 11,000 টাকা। তাহলে কত হচ্ছে? 10 থেকে 11 বাদ দিলে -1,000 টাকা। এটা হবে না, এটা হবে না, এটা কখনোই হবে না, নেগেটিভ কখনো হবে না। তো ছোট্ট ট্রিক্স বলে দিচ্ছি, এটা করে যদি নেগেটিভ বেরিয়ে যায় সেটাকে তুই অ্যালাউ করবে না। সেক্ষেত্রে কত লিখবো? 10 থেকে 11 বাদ দিলে -1 হয়তো লিখবে না, মাইনাস নেগেটিভ ফিগার নেবে না, নেগেটিভের জায়গায় তখন সেটা হয়ে যাবে কত? 0। এটা মাথায় রাখবে, এই পয়েন্টটা মাথায়, এটা পয়েন্টটা ভুল হতে পারে, কারণ তুই অঙ্ক যখন করবি কখনো কখনো মাইনাস বেরোতেই পারে। তো বেরোলে মাইনাসটাকে নেওয়া যাবে না, নীল লিখতে হবে। ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে, নেগেটিভ ফিগার অ্যালাউ করা হয় না। ঠিক আছে, তাহলে এবার তো বইয়ের অঙ্ক করবো, কিছু নেই অঙ্কে। ঠিক আছে, চ কি বলেছে এখানে, কোশ্চেনটা পড়ছি। হ্যাঁ, কোশ্চেনটা পড়ে যাক। কত নম্বর অঙ্ক বললাম? 7 নম্বর অঙ্কটা করাবো। বলছে মিস্টার বরুণ দাস ইজ অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি
স্যালারির অঙ্ক করার আগে অবশ্যই দেখে নিতে হবে এটা কি দিয়েছে, গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। জেনারেলি এক্সামে নন গভর্নমেন্টই পাবি, তবু পড়ে নিবি কোশ্চেনটা। মিস্টার বরুণ দাস ইজ অ্যান এমপ্লয়ি অফ আ প্রাইভেট লিমিটেড কোম্পানি, হিজ মান্থলি স্যালারি 10,000। তার প্রতি মাসে স্যালারি কত করে পায়? 10,000 করে পায়। এই যে মান্থলি স্যালারি দেখতে পাচ্ছিস তোরা 10,000 লেখা আছে, এটাকে বেসিক স্যালারি বলে, এটাকে বেসিক স্যালারি বলে, ঠিক আছে তো। ডিয়ারনেস অ্যালাউন্সেস 5,000 পার মান্থ। ডিয়ারনেস অ্যালাউন্সেস মানে কি প্রতিটা এমপ্লয়ি ডিয়ারনেস অ্যালাউন্সেস পায়। কেন জানিস তো পায় ডিয়ারনেস অ্যালাউন্স? ডিয়ারনেস অ্যালাউন্স পায় হচ্ছে প্রতি বছরই তো জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তার জন্য কোম্পানি থেকে ডিয়ারনেস অ্যালাউন্সেস প্রোভাইড করা হয়। সরকারেও গভর্নমেন্ট এমপ্লয়িতেও ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়, সব জায়গায় দেওয়া হয় ডিয়ারনেস অ্যালাউন্সেস। প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তার জন্য একটা মানে একটা কি বলে কম্পেনসেশন দেয়, ক্ষতিপূরণ, ঠিক আছে। তো ওরা কী করে করবো, ওদের তো একটা মাইনা বেসিকটা তো ফিক্সড আছে। তারপর ডিয়ারনেস অ্যালাউন্সটা কেন দেয়? যাতে জিনিসপত্রের দাম বাড়লেও কোনো অসুবিধা না হয়, যেন ডিয়ারনেস অ্যালাউন্সটা প্রোভাইড করা হয়। ডিয়ারনেস অ্যালাউন্স না থেকে কখনো কোনো কোশ্চেনে ডিয়ারনেস পেও থাকতে পারে। এবার বলছে বোনাস বলেছে 6,000, কমিশন বলেছে 1% অফ টার্ন ওভার। দেখেছিস আমি কি বলেছিলাম? কমিশন অন সেল বলেছিলাম না, কিন্তু ওটা কী হবে? ফিক্সড পার্সেন্টেজ অফ টার্ন ওভার। এখানে ফিক্সড পার্সেন্টেজ কত আছে? 1% হচ্ছে ফিক্সড পার্সেন্টেজ। টার্ন ওভার কত বলেছে? 15 lakhs। বলছে এইচআরে বলে দিয়েছে, মানে হাউস অ্যালাউন্স বলেছে 2,000 পার মান্থ। হি লিভস ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা। দেখ বলে দিয়েছে কোথায় বসবাস করে, ভাড়া বাড়িতে বসবাস করে। কোন শহরে? কলকাতা শহরে ভাড়া বাড়িতে বসবাস করে। রেন্ট পেড পার মান্থ, বাড়ির মালিককে প্রতি মাসে 3,000 টাকা করে দিচ্ছে, ঠিক আছে তো। হি অলসো রিসিভ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। সে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাচ্ছে কত টাকা করে? 250 টাকা করে পার মান্থ পার চাইল্ড। একটা চাইল্ডের জন্য 250 টাকা করে পাচ্ছে প্রতি মাসে, কিন্তু তার চাইল্ড কটা আছে? 3টে চাইল্ড আছে। সব রুল বলে দেবো অঙ্কটায়। প্রথমে আগে আমি কি শিখবো, আমি কি শেখার জন্য এই অঙ্কটা তুলেছি? হাউস রেন্ট অ্যালাউন্সেস। আমি প্রথমে আগে মন দিয়ে শোন কিন্তু কোশ্চেনটা কি বের করতে বলেছে, আমি কি করছি। কোশ্চেনে ওরা বলেছে ইনকাম ফ্রম স্যালারি বের করতে। কোশ্চেনটা ভালো করে পড়, লাস্ট লাইন। কোশ্চেনে কিন্তু ইনকাম ফ্রম স্যালারি বের করতে বলেছে। আমি সবার লাস্টে করবো ইনকাম ফ্রম স্যালারি, কিন্তু আমি আগে কি করব মন দিয়ে শুনছিস তো? আমি এইচআরে বের করবো, কারণ আমি আগে যে নোটটা লেখালাম এইচআরের নোট লেখালাম হাউস রেন্ট অ্যালাউন্স। তা হাউস রেন্ট অ্যালাউন্সটা শিখবো, হাউস রেন্ট অ্যালাউন্স পুরো শেখা কমপ্লিট হয়ে যাবে, তারপর ইনকাম ফ্রম স্যালারি শিখিয়ে দেবো এই অঙ্কে। বোঝা গেল কি বললাম? তার মানে আমি কি শিখছি? এইচআরে শিখছি। এইচআরে অঙ্কের নাম্বার কত? 7 নাম্বার। তাহলে কি লিখছি? পুরো অঙ্ক করবো, এখনই করবো পুরো অঙ্ক। আগে এইচআরটা শিখে নিই, তারপর পুরো অঙ্ক, তারপর পুরো অঙ্ক করবো, ঠিক আছে তো। তো পরীক্ষায় যদি এইচআরে দেয় তখন তুই এইচআরের অ্যান্সারটা করে দিবি, আর যদি ইনকাম স্যালারি দেয় ইনকাম স্যালারি করে দিবি। তো এখানে কি লিখবো? প্রথমে লিখবো কম্পিউটেশন অফ ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস। ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস, ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস, কম্পিউটেশন অফ ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস। ঠিক আছে, কি লিখলাম? কি বের করলাম? কি বের করছি আমি? হাউস রেন্ট অ্যালাউন্স বের করছি না, হাউস রেন্ট অ্যালাউন্সের ট্যাক্সেবল পোর্শন, অর্থাৎ কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্সের উপর ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, কার নাম কি? ভদ্রলোকের নাম কি ছিল? মিস্টার বরুণ দাস, অফ বরুণ দাস। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, আমি লিখবি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। এই কোশ্চেনে অ্যাসেসমেন্ট ইয়ার কত বলেছে করবি? 19-20 এই কোশ্চেনে অ্যাসেসমেন্ট ইয়ার দিয়েছে। না কোথায় আছে? 19-20 দিয়েছে, এখানে 18-19 দিয়েছে। আচ্ছা, এক একজনের বই, তোদের বইতে 19-20 আছে, বিভিন্ন বইতে বিভিন্ন থাকবে, কেননা পুরোনো বই এইগুলো। নতুন বইয়ে এই অ্যাসেসমেন্ট ইয়ারটা কত থাকবে জানিস তো? 20-21, বা তোদের পরীক্ষাও যদি কোশ্চেন থাকে অ্যাসেসমেন্ট ইয়ার আসবে 20-21, কারণ তোদের অ্যাসেসমেন্ট ইয়ার কত বল? প্রিভিয়াস ইয়ার 19-20 আর অ্যাসেসমেন্ট ইয়ার 20-21। তো মেন যে কোশ্চেন থাকবে নতুন বইয়ে 20-21 থাকবে। আমি 20-21 লিখলাম। অ্যাসেসমেন্ট ইয়ার কত লিখছি? 2020। হ্যাঁ 20-21 থাকবে, 20-21 থাকবে, অসুবিধা নেই। এটা প্রতি বছর চেঞ্জ হয়, বছর। তো বোঝা গেল কি লিখলাম? কম্পিউটেশন অফ ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস অফ বরুণ দাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ঠিক আছে, কটা দাগ কাটছি এখানে? 3টে দাগ কাটছি। এই রুপিসের 3টে দাগ কাটছি। এখানে লিখছি কি? পার্টিকুলার্স। লিখ পার্টিকুলার্স। প্রথমে লিখবি পার্টিকুলার্স, তারপর 3টে রুপিসের ঘর লিখবি। এখানে লিখ পার্টিকুলার্স, রুপিস। ঠিক আছে তো? বুঝতে পেরেছিস? বারবার বলছি অঙ্কগুলো মন দিয়ে বোঝার চেষ্টা কর, কিছু নেই কিন্তু অঙ্কের মধ্যে এমন কিছু।
প্রথমে কি লিখবো শোন, ফরম্যাটটা দেখে নে, প্রথমে লিখবো হচ্ছে আমি যেই কোম্পানি চাকরি করি সেই কোম্পানি থেকে আমাকে কত টাকা এইচআরে দিয়েছে, ঠিক আছে তো। আগে মনে হয় অঙ্কটা করে লাভ নেই, প্রথম অঙ্ক যেহেতু করছি আমার মনে হয় আগে অঙ্কটা করে লাভ নেই, আগে অঙ্কটা ভালো করে বুঝে নে, তারপর আমি টাইম দেবো টোকার জন্য, ঠিক আছে। আগে বুঝে নে কিন্তু অঙ্কটা, বারবার বলছি, ঠিক আছে তো। তো প্রথমে কি লিখবো, প্রথমে যে ফরম্যাটটা প্রথমে লিখবো হচ্ছে সেই গভর্নমেন্ট এমপ্লয়ি হোক বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে গভর্নমেন্টের থেকে পাবে, নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কোম্পানি থেকে পাবে। তো যার থেকেই হোক দেখতে হবে পার্টিকুলার এমপ্লয়িটা কত টাকা এইচআরে পেয়েছে, কত টাকা। সবার প্রথম পয়েন্ট তোকে মাথায় রাখতে হবে কত টাকা এইচআরে পেয়েছে। খোঁজ কি বলেছে এইচআরে কত টাকা পেয়েছে, বলছে হাউস রেন্ট অ্যালাউন্সেস 2000 পার মান্থ, তার মানে কত টাকা পেয়েছে, কত টাকা 2000 টাকা পেয়েছে প্রতি মাসে, ঠিক আছে। তো এখানে লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড, কি লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড, কত টাকা করে পেয়েছে প্রতি মাসে 2000 টাকা করে পেয়েছে, প্রতি মাসে 2000 টাকা করে পেলে বছরে কত পাবে 24,000 টাকা, ঠিক আছে তো। এবার এর থেকে লিখবো লেস, কি হয় এইমাত্র শেখালাম আমি, এতক্ষণ কি শেখালাম এক্সেমশন। আমি 12,000 টাকা পেয়েছি, 24,000 টাকা পেয়েছি কোম্পানি থেকে, কিন্তু কিছু ছাড় পাওয়া যায় এর থেকে। কখন ছাড় পাওয়া যাবে, যদি ভাড়া বাড়িতে বসবাস করি। অঙ্কে ভাড়া বাড়িতে আছে, আরে ভাড়া বাড়িতে আছে নাহলে রেন্ট পেড বলতো, ভাড়া বাড়িতে আছে, কলকাতা শহরে ভাড়া বাড়িতে বসবাস করে, তার মানে এক্সেমশন পাওয়া যাবে। কি লিখবো এক্সেমশন, ঠিক আছে তো। ওইগুলো বোনাস কমিশনের কথা আমি কিন্তু একবারও বলিনি এখন। আমি কি করছি দেখ, ভালো করে দেখ, যখন বলবো বোনাস কমিশন সব বলবো, কিচ্ছু বাদ দেবো না, শুধু শোন কি বলেছি। এক্সেমশন আন্ডার সেকশন কত নম্বর ধারায় উল্লেখ আছে 1013 তাই তো। এক্সেমশন আন্ডার 1013 উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, কি লিখলাম উইল বি লিস্ট, LEAST, এই লিস্ট মানে কি সর্বনিম্ন, বলতে পারিস লোয়ার, মিনিমাম ছোট, এই লিস্ট মানে ছোট। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, ঠিক আছে। কি লিখবো প্রথমে, আমি আবার বলছি ভাড়া বাড়িতে বসবাস করলেই এক্সেমশন পাওয়া যাবে। তা আমি এখানে এক্সেমশন লেখার অর্থই হলো ভাড়া বাড়িতে বসবাস করি তাই। আর যদি এখানে ভাড়া বাড়িতে বসবাস না করতো তাহলে আমি এখানে এক্সেমশন লিখে কোনো রকমই এক্সেমশন পেতাম না, তাহলে 0 লিখে দিতাম। বোঝা গেল তো, মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। প্রথমে লিখবো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরএ, কত টাকা এইচআরএ পেয়েছে বল, দেখে বলতে পারছিস কত টাকা এইচআরএ পেয়েছে 24,000 টাকা, লিখবো 24,000 টাকা। তারপর কি লিখবো রেন্ট পেড, তাই তো ফরম্যাটে লেখাই ছিল রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, লেখা ছিল তো ফরম্যাটে লেখা ছিল রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। কোশ্চেন পড়ে দেখতে হবে কত টাকা করে রেন্ট পে করেছে, হ্যাঁ সে রেন্টেড হাউসে বসবাস করে কলকাতায় এবং রেন্ট পে করে 3,000 টাকা করে প্রতি মাসে। তাহলে 3,000 টাকা করে রেন্ট পে করলে 3,000 × 12, বুঝে গেল তো। 3,000 × 12 রেন্ট পেডের নিচে লিখলাম মাইনাস কি লেখা আছে 10% অফ স্যালারি। কিছুক্ষণ আগেই শেখালাম স্যালারি কি করে বের করতে হয়, কি বললাম স্যালারি বের করার নিয়ম, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। তাহলে নিচে ওয়ার্কিংস করতে হবে, কারণ অঙ্কটা এতটার মধ্যে হয়ে যাবে। এখানে ওয়ার্কিংস করছি, কি লিখবো স্যালারি বের করছি, স্যালারি কি লিখবো বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। বেসিক কত বেরিয়েছে দেখ, কোশ্চেনে বলেছে দেখ বেসিক কত বলেছে, বেসিক স্যালারি কত বলেছে আমি বলেছিলাম কোনটা, হিজ মান্থলি স্যালারি বলে 10,000, ওটাই বেসিক স্যালারি 10,000 টাকা করে প্রতি মাসে। তাহলে 10,000 × 12, বুঝতে পারলি কেন 12 হলো, সবাইকে বলছি 12 কেন হয়েছে, এক মাসে 10,000 টাকা, তাহলে 12 মাসে করি আমরা অঙ্ক, 10,000 × 12 হয়ে গেল তো। ডিএ কি বলেছে, কত টাকা বলেছে ডিএ, বলছে ডি আর্নিংস অ্যালাউন্সেস 5,000 টাকা পার মান্থ। এবার বলবি স্যার আপনি আগে লিখলেন ডিএ ফর্মিং পার্ট অফ স্যালারি, এখানে কোশ্চেনে বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি হ্যাঁ কি না কিছু বলেছে, তাহলে আমি ধরে নেব ফর্মিং পার্ট অফ স্যালারি। আর যদি মনে করিস না এটা ফর্মিং পার্ট অফ স্যালারি নেই, তুই লাস্টে নোট দিয়ে দিবি, ধরে নিচ্ছি এটা নট ফর্মিং পার্ট অফ স্যালারি। সুতরাং যেখানে ডিএ দিয়ে দিয়েছে সেক্ষেত্রে তোমার অ্যাজাম্পশন, তুমি যেটাকে অ্যাজাম্পশন করবে, তুমি ফর্মিং পার্টও ধরতে পারো নট ফর্মিংও ধরতে পারো, যেটাই ধরবে সেটা তুমি লিখে দেবে। কি বললাম বোঝা গেল,
তাহলে লিখে দে ডিএ কত 5,000 টাকা করে ছিল, 5,000 ইন্টু 12 প্লাস কমিশন অন সেলস। কি বলেছে কমিশন অন সেলস? কোশ্চেনটা পর। আমি বলেছিলাম ফিক্সড পার্সেন্টেজ টার্নওভার হতে হবে 1%, বলেছে 15 লাখ টাকা সেল, তাহলে 15 লাখ টাকা সেল করে তার 1% কমিশন পাবে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 1,20,000, এটা হচ্ছে 60,000, আর এটা হচ্ছে 15,000। তাহলে কত হচ্ছে? 1,20,000, 1,80,000, 1,95,000, 1,95,000 হয়ে গেল তোর স্যালারি। তাহলে কত হলো স্যালারি? 1,95,000। এবার তুই বলতে পারবি 10% অফ স্যালারি, তাহলে স্যালারি কোনটা হলো? 1,95,000, ঠিক? তাহলে 10% ইন্টু 1,95,000, পাশে ইকুয়ালিটি দিচ্ছি 3,000 ইন্টু 12 করলে কত হয়? 36,000 মাইনাস 19,500, তাহলে 36,000 টাকা থেকে 19,500 বাদ দিলে কত হয়? 16,500, তাই তো? কত হচ্ছে বল? 16,500। তা লিখে দিলাম। কি বোঝা যাচ্ছে না কি বললাম? দেখ এখানে কিন্তু প্লাসেই বেরিয়েছে, কোনো মাইনাসে বেরিয়েছে ভ্যালুটা? মাইনাসে ভ্যালুটা নীল লিখতাম লাস্ট। আচ্ছা, এই ভদ্রলোক, কি ভদ্রলোকের নাম কি ছিল? বরুণ দাস। কোন শহরে ভাড়া বাড়িতে বসবাস করে? কলকাতা। কলকাতা মানে মেট্রো সিটি। মেট্রো সিটি হলে কত পার্সেন্ট বলেছিলাম? 50%। তাহলে এখানে 50% অফ স্যালারি লিখবো, 50% অফ স্যালারি লিখবো। তো স্যালারি কত ছিল? 1,95,000 ইন্টু 50% করে দেখ কত বেরোচ্ছে? 97,500, তাই তো? আর কি লিখেছি এখানে দেখ, এখানে গোল্লা করে এটা কি লিখেছি? লিস্ট। এই লিস্ট মানে কি বললাম কিছুক্ষণ আগে? ছোট। তো মানে লিস্ট অফ দ্য ফলোইংস। ফলোইংস মানে এই তিনটে ফলোইংস, এর মধ্যে ছোট কোনটা? 16,500। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখা যাক। 24,000 থেকে 17 মানে 7,500 টাকা। তার মানে এখন যদি আমাকে বলে এসে 7,500 টাকা কি লিখবো? এই 7,500 টাকার ওপর বরুণ দাসকে ট্যাক্স দিতে হবে, বোঝা গেল? তার মানে ও পেয়েছিল 24, ওপর ট্যাক্স দিয়েছে। 24 মধ্যে 16,500 ছাড় পেয়ে গেল, ট্যাক্স দিল কতর ওপর? 7,500 ওপর। 7,500 ট্যাক্স দিচ্ছে না, 7,500 ওপর ট্যাক্স দেবে, ঠিক আছে তো? তার মানে এটাকে বলে কি? ট্যাক্সেবল এইচআরএ। কি লিখলাম? ট্যাক্সেবল এইচআরএ। এত অবধি টুকে নে। যদি আমাকে শুধু এইচআরএ বের করতে বলে, ট্যাক্সেবল এইচআরএ, শুনছিস তো? যদি আমাকে শুধু ট্যাক্সেবল এইচআরএ বের করতে বলে তাহলে আমার এখানেই অঙ্ক শেষ। কিন্তু এখানে ট্যাক্সেবল এইচআরএ বের করতে বলেনি, এখানে স্যালারি বের করতে বলছে। এটা পুরো টুকে নে, তারপর স্যালারিটা শেখাবো, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, এই ট্যাক্সেবল এইচআরএ স্যালারিরই একটা পার্ট। যখন স্যালারি করবো তার মধ্যে ট্যাক্সেবল এইচআরএ কত বেরিয়েছে বল? 7,500। ওখানে বসিয়ে দেবো 7,500, টুকে নে। আচ্ছা দেখ, প্রথমে আমরা হাউস রেন্ট অ্যালাউন্সটা শিখিয়ে দিলাম, কিন্তু এই অঙ্কে হাউস রেন্ট অ্যালাউন্স বের করতে বলিনি। এই অঙ্কটাই বের করতে বলছিল ইনকাম ফ্রম স্যালারি। তো ইনকাম ফ্রম স্যালারি শেখাই, যেহেতু আমরা কিছুক্ষণ আগে হাউস রেন্ট অ্যালাউন্সের নোটটা করালাম, তাই হাউস রেন্ট অ্যালাউন্সের অঙ্ক থাকলে কীভাবে করতে সেটা শেখালাম। কিন্তু আমাকে ইনকাম ফ্রম স্যালারি বের করতে হতো, ইনকাম ফ্রম স্যালারি করছি। প্রথমে একটা করে পড়বো। কি বলেছে দেখ, প্রথমে বলেছে হিজ মান্থলি স্যালারি, মানে বেসিক স্যালারি বলেছে 10,000 টাকা। তাহলে এখানে লেখ, সবার প্রথম লেখ, আমার সঙ্গে লেখ সবাই। বেসিক স্যালারি, যখন যেই জিনিসটা বোঝাবো তখন শুনবি মন দিয়ে, ঠিক আছে তো? আর যখন লিখতে বলবো তখন লিখবি। বেসিক স্যালারি, প্রথমে লেখ বেসিক স্যালারি। কি বলেছে? 10,000 পার মান্থ। তাহলে এখানে লিখবো 10,000 ইন্টু 12 কত হচ্ছে? 1,20,000। একটা কথা বলে দিচ্ছি, এখানে দুটো ঘর করার কারণটা কি? এই ঘরটা শুধু হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন মানে বুঝিস, ধর কোনো কিছু প্লাস বা মাইনাস করবো তার জন্য এই ঘরটা রেখেছি। কোনো কিছু যদি মাইনাস করতে হয় বা প্লাস করতে হয় তার জন্য এই ঘরটা, মানে বেসিক্যালি মাইনাসই হবে। কোনো কিছু মাইনাস যদি করতে হয় তো ক্যালকুলেশন করতে তার জন্য এই ঘরটা, আর যার কোনো ক্যালকুলেশন নেই সে একদম বাইরের ঘরে, বুঝে গেল তো? তাহলে দেখ বেসিক স্যালারি কোনো ক্যালকুলেশন নেই, ডাইরেক্ট 10,000 সঙ্গে 12 গুণ করে 1,20,000 বাইরের ঘরে বসিয়ে দেয়, আর কোনো সমস্যা নেই এখানে, হয়ে গেল। তারপর কি বলেছে বল? ডিয়ারনেস অ্যালাউন্সেস। লেখ এখানে ডিয়ারনেস অ্যালাউন্সেস। ডিয়ারনেস অ্যালাউন্সেস কত বলেছে? যেটা লিখছি সেটা লিখ। 5,000 টাকা প্রতি মাসে, 5,000 ইন্টু 12 কত হচ্ছে? 60,000, লিখে দিলাম। তারপর কি বলেছে ডিয়ারনেস অ্যালাউন্সের পর? বোনাস। মনে পড়ছে? আগের দিন লিখে দিয়েছিলাম, আগের দিন যে নোটটা লেখালাম সেখানে কিন্তু পরিষ্কারভাবে লিখেছিলাম বেসিক স্যালারি, মানে কিছু কিছু টার্ম শিখিয়েছিলাম, মনে পড়ে? টার্ম যে লাস্ট যেটা লেখালাম, টার্মে কী কী লেখালাম? বেসিক স্যালারি লিখেছিলাম, ডিয়ারনেস অ্যালাউন্স লিখেছিলাম,
বোনাস লিখিয়েছিলাম, কমিশন লিখিয়েছিলাম। দেখ ভালো করে পড়। কিরে পাতাটা উল্টা দেখে নে, কী কী লিখেছিলাম আগের দিন লাস্ট ক্লাসে, একদম লাস্টে এটা লেখালাম। কী লিখালাম? বেসিক টার্মে কী কী লেখানো ছিল বল? পদ দেখি সৌগত, কী কী লিখেছিলাম? একজন বল। স্যালারি, হ্যাঁ লিখেছিলাম তো না, আরও লিখেছিলাম, কমিশন আর বোনাস লিখেছিলাম। যাই হোক ওখানে দেখতে পাচ্ছি না আমি। তো যাই হোক এখানে দেখে নে, বেসিক টার্মে আগের ক্লাসে লেখানো ছিল বেসিক স্যালারি, মানে বেসিক স্যালারি লিখে দিয়েছি, ডিয়ারনেস অ্যালাউন্সেস লিখে দিয়েছি। মানে মোট কথা তোকে জানতে হবে স্যালারির পার্ট কী কী, স্যালারির মধ্যে কী কী আসে। বেসিক স্যালারি, স্যালারি পার্ট, এটা ফুললি ট্যাক্সেবল, এটা ফুললি ট্যাক্সেবল। আর যা ফুললি ট্যাক্সেবল সবসময় বাইরের ঘরেই বসবে, ফুললি ট্যাক্সেবল। বেসিক স্যালারি লিখলাম। ডিয়ারনেস অ্যালাউন্সেস এটাও ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে তো? না লেখা থাকলে আমি লিখেছি কিনা দেখে আমাকে বলে দিস, ডিয়ারনেস অ্যালাউন্স লেখা আছে কিনা লিখিয়ে দেবো, ঠিক আছে? ডিয়ারনেস অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল। তারপর দেখবো এখানে বোনাস আছে, এটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল, বোনাসটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল। কত আছে? 6,000 টাকা। তারপর কি বলেছে বল? কমিশন অন সেলস, কমিশন অন সেলস কি বলেছে? সেল কত ছিল? 15 লাখ, তার উপর 1% কত হচ্ছে? 15,000। যেইগুলো ফুললি ট্যাক্সেবল সবগুলোই আউটারে বসবে, ঠিক আছে? যেগুলো ফুললি ট্যাক্সেবল সবগুলোই আউটারে বসবে। টুকে নে এটা, বলছি তারপর। দেখ যেটা আগের ক্লাসে বলেছিলাম, মানে এমপ্লয়ারের থেকে কি কি পায় বলেছিলাম, বেসিক স্যালারিটা পায়, এটা তো পাবেই, ডিয়ারনেস অ্যালাউন্সেস এগুলো সবই পায়। তারপর কি পায় বলেছিলাম, আর বোনাস কমিশন এগুলো পায়, আর এগুলো সব ফুললি ট্যাক্সেবল হয়, ঠিক আছে? এগুলো সব ফুললি ট্যাক্সেবল হয়। তো দেখ এগুলো মোটামুটি বোঝা গেল। তার মানে তোকে জানতে হবে স্যালারির মধ্যে কী কী থাকে। একটা আজকে আমি কোনো একটা কোম্পানিতে চাকরিতে ঢুকেছি, তাহলে আমি তো বেসিক স্যালারি পাবো, ডিয়ারনেস অ্যালাউন্স পাবো। বেসিক স্যালারি ফুললি ট্যাক্সেবল, ডিয়ারনেস অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, বোনাস এটাও মালিকের থেকে পাবো, এটাও ফুললি ট্যাক্সেবল, যদি পাওয়ার থাকে তাহলে পাবো, নাহলে পাবো না। কমিশন অন সেলস এটাও ফুললি ট্যাক্সেবল, বোঝা গেল তো? তারপর কি বলেছে পর? হাউস রেন্ট অ্যালাউন্সেস, এখানে লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস। স্যার কত হবে, কি হবে, কত টাকা বসবে? শুনছিস তো? কত টাকা বসবে হাউস রেন্ট অ্যালাউন্সেস? এইমাত্র আমি রাফ করলাম, যত টাকা বের করলাম ওটাই বসবে। তার মানে হাউস রেন্ট অ্যালাউন্স কোশ্চেনে থাকলে ওর ওয়ার্কিংস করতে হবে। মন্দি শোন, কোশ্চেনে যদি হাউস রেন্ট অ্যালাউন্স দেয় তার একটা ওয়ার্কিংস করতে হবে। কি করে করতে হবে? যেটা কিছুক্ষণ আগে করে দেখালাম, একদম পুরো সেমভাবে ওখানে লিখতে হবে, যেইভাবে করেছিলাম ওইভাবে করে। বুঝতে পারলি কি বললাম? যেইভাবে করেছি সেমভাবে করতে হবে। কত টাকা বেরিয়েছিল হাউস রেন্ট অ্যালাউন্স? 7,500। কী করে বেরোলো? আমরা এইমাত্র যেটা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে? ওখান থেকে। তো যদি কোশ্চেনে যদি আমাকে আমাকে যদি শুধু ইনকাম ও স্যালারি বের করতে বলে, তাহলে তোকে হাউস রেন্ট অ্যালাউন্স থাকলে করে নিতে হবে। বোঝা গেল কেন করেছিলাম আগে? আচ্ছা, তারপর কি বলেছে? আর কি আছে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। কি বলেছে বল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, ঠিক আছে তো? কত টাকা করে পায়? কত টাকা করে পাচ্ছে ও? প্রতি মাসে কত করে পাচ্ছে? 250 টাকা করে পাচ্ছে। 250 টাকা করে পাচ্ছে প্রতি মাসে। তাহলে এক মাসে 250 পেলে 12 মাসে কত পাচ্ছে? 250 ইন্টু 12। কটা চাইল্ড ছিল ওর? 3টে চাইল্ড ছিল। এবার শোন, কিছুক্ষণ আগে আজকে এটা প্রথম লেখালাম না, অ্যালাউন্স লেখালাম না? আমি বললাম প্রথম অ্যালাউন্স লিখেছিলাম হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর কি লিখেছিলাম বল? একটা লিখেছিলাম ফুললি এক্সেম্পটেড অ্যালাউন্স, অর্থাৎ কোনো রকমের ছাড় পাবো না। আর একটা লিখেছিলাম পার্টলি এক্সেম্পটেড অ্যালাউন্সেস, ঠিক আছে তো? পার্টলি এক্সেম্পটেড অ্যালাউন্সের মধ্যে দুটো পার্ট লিখেছিলাম, যত টাকা পাবো তার থেকে কখনো কখনো কিছু ছাড় পাবো, সেটা কিনা ডিপেন্ড করে অফিসিয়াল পারপাসে কত খরচ করেছি তার উপর। আর একটা লিখেছিলাম কিছু একটা স্পেশাল লিমিট বেঁধে দেবে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হচ্ছে, এটা হচ্ছে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস।
চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হচ্ছে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ওনলি পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সের মধ্যে কোনটা একটা এক্সেমশন পাবো হচ্ছে অফিসিয়াল পারপাস যত টাকা খরচ করেছি, এটা অফিসিয়াল চিলড্রেন কি অফিসিয়াল পারপাসে খরচ করা হয়, চিলড্রেন এডুকেশন অফিসিয়াল পারপাসে খরচ করা হয় না, সুতরাং ওই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে না। কোন নিয়মটা অ্যাপ্লিকেবল হবে? স্পেসিফাই লিমিট। তো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পেলে না কত টাকা করে ছাড় পাওয়া যায়? 100 টাকা করে। মুখস্থ রাখি, পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়। চিলড্রেন এডুকেশন লিমিটেডে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে ম্যাক্সিমাম কত টাকা করে ছাড় পাওয়া যেতে পারে? 100 টাকা করে ছাড় পাওয়া যায় প্রতি মাসে। কি বললাম? 100 টাকা করে ছাড় পাওয়া যায় প্রতি মাসে, সর্বাধিক মানে ম্যাক্সিমাম 2 জন চাইল্ডের জন্য। ম্যাক্সিমাম কজনের জন্য? 2 জন। তার মানে টাকা পেয়েছে কজনের, কিন্তু ছাড় পাবে কজনের? এটা মাথায় রাখবি, 3 জন ছাড় পাবে না, 2 জনের ছাড় পাবে, 2 জনের। তাহলে এখানে কি লিখবো? এক্সেমশন লিখবো। কি লিখবো? এক্সেমশন। কত টাকা করে ছাড় পাবে? 100 টাকা করে প্রতি মাসে হলে 12 মাসে কত? 100 × 12 × 2। তাহলে এটা করে বল কত হচ্ছে? 250 × 12 × 3 কত হচ্ছে বল? 9000। ইনারে লিখবো 9000। তাহলে ও 9000 টাকা পেয়েছে। কত টাকা পেয়েছে? কোম্পানি থেকে 9000 টাকা পেয়েছে, কিন্তু ছাড় পাবে। বোঝা গেল? এই অ্যালাউন্সটা বুঝতে পারলি? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স জিনিসটা কীভাবে করলাম বোঝা গেল? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সটা এটা হচ্ছে 1202 মানে 2400 হচ্ছে 6600 টাকা। দেখ সবাইকে বলেইছি, ভালো করে শুনে নেই। আমি যেটা আজকে শেখালাম, কি কি শেখালাম? একটা হাউজিং অ্যালাউন্স শিখিয়েছি, শেখানো হয়ে গেছে। একটা বলেছিলাম ফুললি এক্সেমটেড অ্যালাউন্সেস, যেটা পরে করাবো, থিওরি আসে। আর একটা কি করালাম? ফুললি এক্সেমটেড অ্যালাউন্স বললাম। আর একটা কি বললাম বলতো? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স। যার দুটো পার্টের একটা পার্ট এখন শেখালাম। আর একটা ছিল যেটা কোনো, হ্যাঁ বল, ঠিক আছে তো? তো এই হয়ে গেল, আর কিছু নেই। যোগ করে দে, অঙ্ক শেষ হয়ে গেল। অঙ্কটা যোগ করে দে, অঙ্কটা শেষ হয়ে গেল। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি বলে এটাকে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। বোঝা গেল তো? কত টাকা পেয়েছে বল? 2,15,100। বুঝে গেল অঙ্কটা? দেখ এই হচ্ছে অঙ্ক। শুনেই অঙ্কটার মধ্যে এরকম অঙ্ক পরীক্ষা দিতে পারে 10 নম্বর। ঠিক আছে? হ্যাঁ, এরপরে আরও 2 লাইন হয়, এরপরে আরও 2 লাইন হয়। সেই 2 লাইন এখন শিখলাম না, পরে শিখবো। আমি করে দিতে পারতাম, কিন্তু পরে করব। সুতরাং আস্তে আস্তে করব। হ্যাঁ বল, তুই কি বললি? যে কোনো একটা দেব। তো দেখ আজকের লাস্ট অঙ্কটা করাচ্ছি। এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক তোদের বইয়ের। কি বলেছে? মিস্টার আর গুপ্ত ইজ অ্যান এমপ্লয়ি অফ সেনকো প্রাইভেট লিমিটেড, মানে নন গভর্নমেন্ট এমপ্লয়ি। সাবমিট দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে? এখানে 17-18 দিয়েছে, বাট ভুল আছে। এটা পুরোনো বই তো, এই জন্য এরকম দেখাচ্ছে। তোদের বইতে, নতুন বইতে, একদম নতুন বইতে পাবি 19-20। ঠিক আছে? 19-20 পাবি। বেসিক স্যালারি বলেছে 6000 পার মান্থ। তো একটা করে আরম্ভ করি, যা যা বলেছে একটা করে আরম্ভ করছি, একটা করে আরম্ভ করছি। পুরো অঙ্কটা পড়ে লাভ নেই। বেসিক স্যালারি বলেছে 6000 পার মান্থ। লিখবো বেসিক স্যালারি 6000 পার মান্থ। লিখবো 6000 × 12 কত হবে? 72,000। আউটারে লেখ। তারপর বলেছে কি ডিয়ারনেস অ্যালাউন্সেস। এটা বোঝার আছে তোদের সবারই, বোঝার আছে ডিয়ারনেস অ্যালাউন্সেস। কি বলেছে? 3000 টাকা পার মান্থ। তাই লিখবো 3000 × 12 36,000। দেখ তোদের বোঝাচ্ছি, আবার বলছি শোন। ডিয়ারনেস অ্যালাউন্সের ব্র্যাকেটে কি বলেছে? ডিয়ারনেস অ্যালাউন্সের ব্র্যাকেটে কি বলেছে? নট ফর্মিং পার্ট অফ স্যালারি। শুনছিস তো? ও ব্র্যাকেটে যাই বলুক আমার জানার দরকার নেই। দুটো কথা শুনতে হবে মন দিয়ে, নাহলে কিন্তু অঙ্ক অসুবিধা হবে। প্রতিটা অঙ্ক, পরবর্তী অঙ্কগুলো সব অসুবিধা হবে। যেটা এই অঙ্কে যেটা আছে, ডিয়ারনেস অ্যালাউন্সের ব্র্যাকেটে বলে নট ফর্মিং পার্ট অফ স্যালারি। আমি এটা স্যালারির মেন অঙ্ক করছি, আমি এটা এইচআরে করছি না। তা মেন অঙ্কে ডিএ আসবেই, সে ফর্মিং থাকুক বা নট ফর্মিং থাকুক। যখন এইচআরে করবো, এইচআরে করার সময় একটা স্যালারি ক্যালকুলেশন করেছিলাম, সেখানে ডিএ আসবে না। বোঝা গেল? আবার রিপিট করছি শোন। ডি এর ব্র্যাকেটে বলেছে নট ফর্মিং পার্ট অফ স্যালারি। ডি এর ব্র্যাকেটে ফর্মিং থাকুক বা নট ফর্মিং যাই থাকুক, মেন স্যালারিতে ডিএ আসবেই। সে ফর্মিং থাকুক বা নট ফর্মিং, এটা ম্যাটার করে না। কিন্তু যখন আমরা এইচআরের ক্যালকুলেশন করবো, এইচআরের ক্যালকুলেশন করতে আগের অঙ্কটা স্যালারি শিখলাম, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেল, ওখানে যে ডেট দিয়েছিল ওটাই আসবে না। ঠিক আছে তো? তাহলে আশা করি বোঝা গেল নট ফর্মিং পার্ট অফ স্যালারি ক্যালকুলেশনটা কি। তারপর কি বলেছে? কমিশন। কিছুক্ষণ আগেই শেখালাম কমিশন।
দেখ বেসিক স্যালারি যেমন ফুললি ট্যাক্সেবল তাই বাইরে বসেছে, ডিএ ফুললি ট্যাক্সেবল বাইরে বসেছে, তারপর কমিশন এখানে কি বলেছে কমিশন বলেছে, এটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল বাইরের ঘরে বসবে, এটাও বাইরের ঘরে বসবে। কমিশন কত বলেছে 10% অফ বেসিক স্যালারি, বেসিক স্যালারি ছিল আমাদের 72,000 আর 10%। আচ্ছা আমি যদি এখন জিজ্ঞাসা করি, আমরা যখন এইচআরে করতাম তখন তো আমরা শিখলাম, এইচআরের সময় শিখলাম না স্যালারি কাকে বলে, কি কি বললাম, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। বেসিক তো যখন এইচআরে করবো তখন তো এই বেসিক এই টাকাটা আসবেই, অবশ্যই আসবে বেসিক। ডিএ কি আসবে, আসবে না, কারণ ব্যাকেটে নট ফর্মিং পার্ট অফ স্যালারি লিখে আসবে না। কমিশন আসবে এই অঙ্কে, আসবে না, কারণ এখানে ওখানে লেখা ছিল কমিশন অন সেল, এখানে কমিশন অন সেল কোথাও লেখা আছে, আসবে না। তারপর তো ফিক্স পার্সেন্টেজ দেয় না, পার্সেন্টেজ দিয়েছে ফিক্স পার্সেন্ট, কিন্তু কমিশন অন সেল তো বলেনি। সে আমি দেখবো ব্যাপারটা, পুরো ব্যাপারটা দেখা যাবে। এখানে যে কমিশনটা দিয়েছে কিসের উপর দিয়েছে, বেসিক স্যালারির উপর, সেলের উপর বলেছে কমিশন, তাহলে সুতরাং এটা আসবে না। বুঝতে পারছিস তো? বাকিগুলো করে নে। বলি স্যার এরপরে ছিল হাউস রেন্ট অ্যালাউন্স, হ্যাঁ সত্যি এরপরে হাউস রেন্ট অ্যালাউন্স ছিল, আমি বলছি একটু লাস্টে করি না ওটা, তাহলে একবারে করতে সুবিধা হবে। বাকিগুলো করে নিই আগে, বাকিগুলো করে নিই। দেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস পুরো আগের অঙ্কের মতন দিয়েছে, কি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তার মানে আমাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে বলো দেখি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কোন ধরনের অ্যালাউন্স মধ্যে পড়ে, বলতে পারি তো এটা পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। মাথায় রাখবি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হচ্ছে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ঠিক আছে তো? তাহলে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস এর মধ্যে নাম লিখছি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। কত টাকা দিয়েছে বল, 80 টাকা করে দিয়েছে পার মান্থ, মানে 80 ইন্টু 12 হবে, ইন্টু ওর কটা চাইল্ড ছিল, দুজন চাইল্ড ছিল, দুজন চাইল্ডের জন্য টাকা পেয়েছে, তা 80 ইন্টু 12 কত হয়, কর ক্যালকুলেট কর। 80 ইন্টু 12 ইন্টু 2, ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেটার বের কর। 80 ইন্টু 12 ইন্টু 2 1920, ঠিক আছে তো? কত বেরোচ্ছে 1920, হলো তো? এর থেকে ঠিক আগের মতন এক্সেমশন পাবো, তাই তো? আগের অঙ্কটাই করলাম তো, এক্সেমশন ছিল তো, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের ওপর এক্সেমশন পাওয়া যায়, কারণ এটা পার্টলি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল ওপর অবশ্যই এক্সেমশন পাওয়া যায়, কিন্তু এর এক্সেমশনটা স্পেসিফাই লিমিট আছে, লিমিট বেঁধে দিয়েছে। কত টাকা, আগের অঙ্ক বললাম কত টাকা করে বেঁধে দিয়েছে, মুখস্থ করবি, পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের জন্য কত টাকা করে ছাড় পাওয়া যায়, 100 টাকা করে, 100 টাকা করে, মাথায় রাখবি 100 টাকা করে ছাড় পাওয়া যায়। কারোর মাথায় যদি একটু মিনিমাম যদি একটু বুদ্ধি থাকে সে বলতে পারবে, এই অঙ্কটায় মিনিমাম বুদ্ধি থাকলে বলতে পারবে। টাকা পেয়েছে কত টাকা করে, যে 80 টাকা পেয়েছে সে কি 100 টাকা ছাড় পেতে পারে, কোনোদিন ছাড় পাবে না। 80 টাকা পেয়েছে মানে 80 টাকাই ছাড় পাবে। বলি স্যার নিয়ম তো আছে 100 টাকা, আরে নিয়ম তখন অ্যাপ্লাই হবে আমি 100 টাকার বেশি পেলে, আমি তো 100 টাকা পাইনি, তা আমি কেন 100 টাকা ছাড় দেবে, ব্যাপারটা বোঝা যায় তো? তাহলে কত ছাড় পাবো এখানে, 80 টাকা, তাহলে এটা একটু এক্সেপশন পেয়ে গেলি, তাহলে 80 টাকা ছাড় পাবো। 80 টাকা ইন্টু কত 12, ম্যাক্সিমাম কজনের জন্য, দুজনের জন্য কর। 80 ইন্টু 12 ইন্টু 2 কত হচ্ছে, এটাই হবে 1920, তাহলে কত হলো, নীল হয়ে গেল, বোঝা গেল তো? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস তুই পরীক্ষায় পাবি, মোটামুটি ধরে রাখ আসবেই চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। এটা ভালো করে মুখস্থ করবি, মানে মুখস্থ করবি মানে কি ব্যাপারটা বুঝতে হবে, মুখস্থ করবি কোনটা, 100 টাকা, এটা মাথায় রাখতে হবে, 100 টাকা করে ছাড় পাওয়া যায়, এটাই তোকে মনে রাখতে হবে, আর তো মুখস্থ করার কিছু নেই। মেডিকেল অ্যালাউন্সেস, আচ্ছা আমি যে লিখলাম না ট্যাক্সেবিলিটি অফ অ্যালাউন্সেস, ওখানে বলেছিলাম তো অ্যালাউন্সের অনেক ভাগ, প্রথমটা এইচআরে লিখেছিলাম, তারপর কি লিখেছিলাম, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স লিখেছিলাম, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। স্যার একটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স আমি পরের ক্লাসে সব লিখিয়ে দেবো, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সের নাম লেখাবো, সব নামগুলো লিখিয়ে দেবো। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সের একটা নাম হচ্ছে মেডিকেল অ্যালাউন্সেস। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্সেস এর ওপর কোনো রকমের এক্সেমশন পাওয়া যায় না। কি বললাম শুনলি তো? মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্সেস এর উপর কোনো এক্সেমশন পাওয়া যাবে না, এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। তাহলে কি লিখবো, মেডিকেল অ্যালাউন্সেস। বল মেডিকেল অ্যালাউন্স কি বলেছে, কত বলেছে, বলেছে 2000 টাকা বলে দিয়েছে, কিন্তু এখানে কি পার মান্থ বলেছে, এখানে পার মান্থ বলেছে মেডিকেল অ্যালাউন্স না, তাহলে 2000 টাকা বসবে। আর একটা কথা বলি স্যার ব্যাকেটে একটা দিয়েছে না অ্যাকচুয়াল, কি করতে কাজে লাগবে, ফাও দিয়েছে, ফাও এ কোনো কাজে লাগবে না, এমনি দিয়েছে। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে কি বললাম, আবার বলছি শোন, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল, এর ওপর কোনো এক্সেমশন পাওয়া যায় না, তার ব্যাকেটে দিয়েছে, ওটা ফাও দিয়েছে। তার মানে তুই যদি, আমি এখানে লিখছি তোরা টুকিস না, 2000 টাকা
2000 টাকা, তার থেকে এক্সেমশন যদি লিখি, তোরা লিখিস না জায়গাটা, এক্সেমশন কত, কোনো এক্সেমশন পাবো? এদিক টাকা মেডিকেল অ্যালাউন্সে কোনো এক্সেমশন পাওয়া যাবে না, তাহলে ড্যাশ, তাহলে বাইরে কত হচ্ছে? 2000 টাকাই হচ্ছে না? তার মানে মোট কথা মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্সেস যার ওপর কোনো এক্সেমশন পাওয়া যাবে না। অর্থাৎ ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কাকে বলে? যার ওপর কোনো এক্সেমশন পাওয়া যাবে না। তার মানে পেয়েছি 2000, এক্সেমশন ড্যাশ মানে নীল, তাহলে কত হলো? 2000 টাকাই হলো। বোঝা গেল মেডিকেল অ্যালাউন্স। নেক্সট ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস। স্যার ট্রান্সপোর্ট অ্যালাউন্স আমি কি বললাম? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স বলেছিলাম কিছুক্ষণ আগে, পার্টলি ট্যাক্সেবল বললাম। ট্রান্সপোর্ট অ্যালাউন্স হচ্ছে এক ধরনের পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। স্যার এইগুলো হচ্ছে ট্যাক্সের নিয়ম কানুন, এইগুলো আমাদের মুখস্থ করতে হবে, কয়েকটা অ্যালাউন্সের নাম মুখস্থ করতে হবে। তো এখানে লিখছি, সবাই লেখ ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস। কত টাকা পেয়েছি ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস বল? 1800 বলেছে পার মান্থ, 1800 লাস্টে, সবার লাস্টে বলেছে 1800 পার মান্থ। লেখ কত হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স? 1800 পার মান্থ করলে 21,600, বুঝতে পারছিস? কেন ভুল দেখছিস তোরা? আমি দেখে দিচ্ছি, তোদের ভুল দেখছিস, আমি দেখে দিচ্ছি। আচ্ছা দেখ শোন, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস শোন, আগে যে নিয়ম ছিল ভালো করে মন দিয়ে শুনবি, কারেন্ট ইয়ারে নিয়ম চেঞ্জ হয়েছে, প্রতি বছর এগুলো নিয়ম চেঞ্জ হয়, এটা সরকার থেকে নিয়ম কানুন চেঞ্জ করে কিছু কিছু অ্যালাউন্সের ব্যাপার, ঠিক আছে? তো ট্রান্সপোর্ট অ্যালাউন্স কত টাকা করে পেয়েছে? আমাদের বইতে দেখাচ্ছে 1800 টাকা করে, তোদের বইতে 200 টাকা দেখাচ্ছে, তোরা 1800 টাকাই ধরে নে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স বলেছে কত? 1800 টাকা করে প্রতি মাসে। কত টাকা করে? 1800 টাকা করে প্রতি মাসে পাচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস। রুল কি? কত টাকা পেয়েছে টোটাল? 21,600। আগে যে রুল ছিল, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দু রকমের এমপ্লয়ির জন্য পাওয়া যায়। একটা হচ্ছে ব্লাইন্ড, কিছু অন্ধ মানুষরা যদি ট্রান্সপোর্ট অ্যালাউন্স পায়, তার জন্য আগে কি নিয়ম ছিল সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? আর নর্মাল পার্সেন্টের জন্য ছিল, আগে নর্মাল পার্সেন্টেজ ছিল 1600 টাকা, শুনছিস তো? আগে নর্মাল পার্সেন্টের জন্য ছিল 1600 টাকা প্রতি মাসে ছাড় পাওয়া যাবে, আর ব্লাইন্ডের জন্য ছিল 3200। এই নিয়মটা একটু চেঞ্জ হয়েছে এবছর থেকে, ঠিক আছে? একটু চেঞ্জ হয়েছে। বলছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স যে নর্মাল পার্সেন্টের জন্য যে 1600 টাকা করে পাওয়া যেত, এখন আর কোনো রকমই এক্সেমশন পাওয়া যাবে না, এটা তুলে দিয়েছে। আগে 1600 টাকা করে পাওয়া যেত, কি বললাম বোঝা গেল? ঠিক আছে, ওটা সেমই আছে, ওটা 3200 ছিল, 3200 আছে, কি বললাম বোঝা গেল? আবার বলি, ট্রান্সপোর্ট অ্যালাউন্স যদি কোম্পানি থেকে কোনো এমপ্লয়ি ট্রান্সপোর্ট অ্যালাউন্স পায়, আগে জানতে হবে এমপ্লয়িটা কি এমপ্লয়ি, নর্মাল এমপ্লয়ি নাকি ব্লাইন্ড থাকে না? ব্লাইন্ড থাকে, ঠিক আছে? কিছু ব্লাইন্ডও হতে পারে, আবার কিছু হচ্ছে তোমার নর্মাল পার্সনও হতে পারে। তো নর্মাল পার্সন যদি, আর এখানে তো কোশ্চেনে কিছু বলে যে নর্মাল না ব্লাইন্ড, কি ধরবো? ব্লাইন্ড ধরবো না নর্মাল ধরবো? নর্মাল ধরবো। তো নর্মাল পার্সন আগের বছরও অবধি ছিল 1600 টাকা করে ছাড় পাওয়া যেত, কিন্তু এই বছর থেকে নিয়ম চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে ট্রান্সপোর্ট অ্যালাউন্সটাকে এখন আর পার্টলি ট্যাক্সেবলের মধ্যে ধরা হচ্ছে না। তুই 21,600 পেলো, কোনো রকমের এক্সেমশন নেই, তাহলে কত হলো? এটা কি অ্যালাউন্স হলো? ফুললি ট্যাক্সেবল হয়ে গেল না? অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা এই বছর থেকে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স হয়ে গেছে। বুঝা গেল কি বললাম? এটা নতুন নিয়ম চেঞ্জ হয়ে, পুরোনো বইতে নিয়মগুলো পাবি না, পুরো নতুন নিয়ম, একদম কারেন্ট নিয়ম এটা। তাহলে 21,600 এখানে লিখবো, তার থেকে মাইনাস করবো এক্সেমশন ড্যাশ, বাইরে বসবে 21,600 টাকা। আর কিছু বলছি, আমি শুনেছি তোর কথাটা। এবার এই চারটা করে দে, অঙ্ক শেষ হয়ে যাবে। অঙ্কের মধ্যেই করে দিচ্ছি, বল একটু তাড়াতাড়ি বলছি। হ্যাঁ, হাউস রেন্ট অ্যালাউন্সেস, এটা বোঝানোর কিছু নেই। বল হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা পেয়েছি? হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা পেয়েছি? 2500 টাকা করে পেয়েছি প্রতি মাসে, তাই তো? 2500 টাকা করে পেলে হচ্ছে 2500 × 12, তাই তো? 2500 × 12 কত হচ্ছে? 30,000 টাকা। এই যে এই ঘরে লিখলাম, ইনারে লিখলাম, তার থেকে মাইনাস করবো কি? লেস দিয়ে লিখবো এক্সেমশন, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, ঠিক আছে? উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, ঠিক আছে? তো প্রথমে লিখবো এইচআরে, বা আমি লেখা চলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরে, ব্যাপারটা একই, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরে। কত টাকা পেয়েছি এইচআরে? 30,000 টাকা, তাই তো? ইনারে লিখলাম, এখানে লিখলাম
30,000 টাকা। তারপর লিখবো কি রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তো কত টাকা করে রেন্ট পে করেছে এই অঙ্কে রেন্ট কত টাকা করে পে করেছে বল? 2,000 টাকা করে। তো এখানে লিখবো 2,000 × 12 মাইনাস 10% অফ স্যালারি। দেখ কিছুক্ষণ আগেই বললাম, তোরা মনে পড়ছে? স্যালারি বলতে বেসিকটা নেব, ঠিক আছে, দিয়ে তো এই অঙ্কে আসবে না, তারপর কমিশনও এই অঙ্কে আসবে না, তাহলে কি আসলো? শুধু অনলি কি আসলো? বেসিক। তাহলে কত লিখবে এখানে? 72,000-এর 10%। কারোর কোনো ডাউট থাকলে করতে পারিস কোশ্চেন এখানটায়। তাহলে 2,000 × 12 করে হচ্ছে 24,000 টাকা, আর 72,000 10% করলে হচ্ছে 7,200 টাকা। 24,000 থেকে 7,200 বাদ দিলে কত হচ্ছে? 16,800। লাস্ট কোন শহরে বাড়িতে থাকছে, কোন শহরে বসবাস করছে ও? আরামবাগ না? কোশ্চেনটা আরামবাগ বলেছিল। দেখ আরামবাগ কি মেট্রো সিটির মধ্যে পড়ছে? তাহলে কি হবে? এটা কত পার্সেন্ট হবে? 40%। লেখ 40% অফ স্যালারি, 40% অফ স্যালারি। তাহলে কত হবে? ওই 72,000-এর 40% করে দে। তো 72,000 40% করলে কত হচ্ছে? 28,000 টাকা। ঠিক আছে, দেখতো 72,000 40% করলে দেখে নে তো 28,000 টাকা হচ্ছে। 28,000 টাকা। বল তিনটের মধ্যে ছোট কোনটা? 16,800। 16,800। এই তিনটের মধ্যে ছোট 16,800। বাদ দেবো 13,200। টোটাল করে দে, অঙ্ক শেষ। এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। শেষ, অঙ্ক শেষ। টোটাল করে বল কত বেরোচ্ছে, অঙ্ক শেষ। বল টোটাল করে বল অঙ্ক কত হচ্ছে। টোটাল করা যাক। 72,000 যোগ 36,000 যোগ 7,200 যোগ 2,000 যোগ 21,600 যোগ 13,200 কত হচ্ছে? 1,52,000। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। অঙ্কটা শেষ হয়ে গেল, বোঝা গেল তো? পরের দিন বাকি অ্যালাউন্সগুলো শেখাবো, তারপর গোটা স্যালারি করাবো, ব্যাস হয়ে যাবে, শেষ, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 1 মাস তো টাইম লাগবেই।